ভাই সেরা, ভাই সেরা। যে জায়গায় কোর্স করছি ভাই, ও এসব কিছুই বুঝাই নাই। আপনি এত সুন্দর করে যে মানে এক্সপ্লেন করতেন, সেরা ভাই। আমি অনেক ঘাটাঘাটি করেছি বাংলাদেশে, আপনার মতে এত সুন্দর করে এই একটা টপিক বুঝাইতে আর সেকেন্ড কেউ নেই। হ্যাঁ। ভর্তি হওয়ার পরে দেখা গেল যে আপনি যেভাবে এক্সপ্লেন করছেন বা যেভাবে ফানেলটা আমাদের সামনে উপস্থাপন করছেন, জাস্ট ফ্রি ক্লাস। যারা একটা মূলত কথা হচ্ছে, বড় বড় ইন্টারন্যাশনাল ইউটিউবারদেরকে ফলো করে তারা রিলেট করতে পারবে ভাই কিগুলা দিচ্ছে আসলে। if a plumber from Nottingham says I have 10 different services, নটিংহামের একটা প্লাম্বার, তার 10টা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, ড্রেন ক্লিনিং, ড্রেন ক্লগ, গাটার ক্লিনিং অ্যান্ড ইটিসি। এন্ড সে বলতেছে আই ওয়ান্ট র্যাঙ্ক ফর অল দ্য সার্ভিসেস আই প্রোভাইড। সে কি বলতেছে, আমি সবগুলা এর জন্য এটা র্যাঙ্ক করতে চাই। আই ডোন্ট নো এখানে কেউ ভোট দেয় নাই কেন, আমরা আরেকটা দেখি, এটা ইন্টারেস্টিং লাগতেছে না, কেউ ভোটই দেয়নি। আপনারা কেন ভোট দিতে চান না? ভোট দিতে তো অনীহা কেন? ভুল হোক ঠিক হোক, আপনারা ভোট তো দিবেন। দেখে এই গ্রুপে কেউ ভোট দিছে? এখানে অনেক মানুষ ভোট দিছে। তাহলে এখন সে এসে বলতেছে আমি আমার সবগুলা সার্ভিস পেজ র্যাঙ্ক করতে চাই। তাহলে আমার প্রথম অ্যান্সারটা কি? আই উইল ট্রাই টু র্যাঙ্ক অ্যাট লিস্ট 2 to 3 সার্ভিস পেজেস ইন দ্য ফার্স্ট মান্থ, দেন আই উইল গ্রো গ্র্যাজুয়ালি। মানে আমি তো শুরুতেই ভাই 10টা সার্ভিস পেজ একসাথে র্যাঙ্ক করা পসিবল না। আমি প্রথম মাসে 2-3টা করব, পরে আস্তে আস্তে বাড়বো। সেকেন্ড অপশনটা হচ্ছে আই উইল র্যাঙ্ক 5 সার্ভিস পেজেস ইন দ্য ফার্স্ট মান্থ অ্যান্ড রিমেইনিং যে 5টা পেজ আছে ওইটা আমি পরের মাসে করবো। মানে প্রথম মাসে 5টা, পরের মাসে 5টা। And 3 number option হচ্ছে I will try to rank the home page first because it is the most important pages of our website. আমি প্রথমে হোম পেজটা র্যাঙ্ক করার চেষ্টা করবো, কারণ টু বি অনেস্ট হোম পেজটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ। ওকে ফাইন। এরপরে নেক্সট হচ্ছে I will try to rank all the 10 সার্ভিস পেজেস এট এ টাইম। মানে আমি 10টা পেজই একসাথে কাজ করা শুরু করব, এবং আমার হয়তো রেজাল্ট আসতে 1 থেকে 3 মাস বা 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। এবং পরটা হচ্ছে I will try to rank your GBP, and পরটা হচ্ছে I will try to rank both GBP and website. Which one is the correct answer? যদি এই কোয়েশ্চেনটার অ্যান্সার I will try to rank your GBP না হয়, তাহলে উপরের দুইটা অ্যান্সার কি মিথ্যা হয়ে যায় না? ভাবেন, এইটার অ্যান্সার যদি I will try to rank your GBP না হয়, তাহলে উপরের দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল হয়ে যায় কিনা? সো আমরা যদি এই এরিয়াটা কনসিডার করি, তৌফিক ভাইয়ের আর্গুমেন্ট হচ্ছে যে ভাই, যদি আমার ক্লায়েন্ট এইখানে র্যাঙ্ক করতে চায়, যদি আমার ক্লায়েন্ট এইখানে র্যাঙ্ক করতে চায়, যদি আমার ক্লায়েন্ট এইখানে র্যাঙ্ক করতে চায়, এবং যদি এইখানে র্যাঙ্ক করতে চায়, এবং যদি এইখানেও র্যাঙ্ক করতে চায়, তাহলে আমি কি করব? মাল্টিপল লোকেশন পেজ ক্রিয়েট করব। ওকে, সো আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করা, আমার ওয়েবসাইটটাও র্যাঙ্ক করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার যে কিওয়ার্ডটা কি? ক্লিনিং সার্ভিস। ওকে, এইখান থেকে যে সার্চ করবে, সে সার্চ করবে ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এখান থেকে যে সার্চ করবে, সেও সার্চ করবে ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এখান থেকে যে সার্চ করবে, সেও সার্চ করবে ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এখান থেকে যে সার্চ করবে, সেও সার্চ করবে ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এখান থেকে যে সার্চ করবে, সেও সার্চ করবে ক্লিনিং সার্ভিস নিয়ার মি। অথবা এখান থেকে যদি কেউ সার্চ করে ক্লিনিং সার্ভিস মেরিলেবোন, এখান থেকে যদি কেউ সার্চ করে ক্লিনিং সার্ভিস সোহো, এখান থেকে যদি কেউ সার্চ করে ক্লিনিং সার্ভিস সিটি অফ লন্ডন, কিংবা এইখান থেকে যদি কেউ সার্চ করে ক্লিনিং সার্ভিস টাওয়ার ব্রিজ, কিংবা ক্লিনিং সার্ভিস ওয়েস্টমিনিস্টার, every time there will be result like 3 local pack, এবং 90 থেকে 95% কাস্টমার লোকাল প্যাক থেকে তার ক্লিনারকে বুক করবে। সো ডোন্ট কেয়ার অ্যাবাউট আমার ওয়েবসাইটের ওই পার্টিকুলার পেজটা কত নাম্বার পজিশনে আছে। ক্লিয়ার কনসেপ্ট? আপনি যদি পার্টিকুলার পেজ থাকে ওয়াটার, আপনার যদি পার্টিকুলার পেজ থাকে টাওয়ার ব্রিজ নিয়ে, then Google will consider that yes, you are based on Tower Bridge, but you serve Waterloo, you serve in Westminster, তখন ওই লোকাল ম্যাপ প্যাকে আপনাকে দেখাবে। You got the idea? বুঝতে পারছেন? সো আমি যদি এখানে লিখি ফর এক্সাম্পল, ধরেন আমি এখানে লিখলাম যে ক্লিনিং সার্ভিস ইন ওয়াটারলু। সো ইয়েস, এইভাবে আসবে, সবসময় এইভাবে আসবে। আবার এখানে যে লিখি, বলুন যে ম্যাপে লিখছি ক্লিনিং সার্ভিস ইন ওয়াটারলু। ওকে, সো অলওয়েজ এভাবে আসবে ভাই। তো যখন অলওয়েজ এভাবে আসবে, আপনার এসইওর ফান্ডামেন্টালটা কি? আমরা কেন টপ 3-তে থাকতে চাই? কারণ মানুষ 1, 2, 3-এর পরে আর অন্য কোথাও ক্লিক করে না। সো আমার এই লোকাল ম্যাপ রেখে আপনার কাছে কেন মনে হচ্ছে আরেকজন মানুষ এখানে যাবে? গেলেও সংখ্যাটা খুবই কম।
এখানে মানুষ রিভিউ দেখতে পাচ্ছে, এখানে মানুষ তার ছবি দেখতে পাচ্ছে, সবকিছু একটা ক্লিকে দেখতে পাচ্ছে। মানুষ কেন ওয়েবসাইটে ঢুকে দেখবে? ওয়েবসাইটে ঢুকে রিভিউ দেখতে পাচ্ছে না, ফিডব্যাক দেখতে পাচ্ছে না, তার ডিসিশন মেকিং এ কোনো হেল্প করতে পারতেছে না। ওকে, সো রিগার্ডলেস এনি সিচুয়েশন, এনি কমপ্লেক্স সিচুয়েশন আপনাকে আমি ফেলি, যদি আপনাকে আমি জিজ্ঞেস করি ওই সিচুয়েশনে ফেলে যে আপনি কোনটা র্যাঙ্ক করাতে চাইবেন, আপনার সব সময় চোখ বন্ধ করে একটা অ্যান্সারই হবে গুগল মাই বিজনেস প্রোফাইল। ক্লিয়ার? So I created this type of complex scenario to test your understanding regarding the local SEO. Okay, so আমাদের এখন রেজাল্টটা কি? আমাদের লোকাল এসইওর আন্ডারস্ট্যান্ডিংটা এখনো ক্লিয়ার না, বাট আই হোপ আজকের পরে ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি কিছুটা হয়েছে। বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া বুঝা যাচ্ছে। ভাই যদি 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 উত্তরটা এভাবে দেই যে আমি আপনার জিবিবি র্যাঙ্ক করাবো এবং কিভাবে র্যাঙ্ক করাবো, সেটা হচ্ছে আমি ক্যাটাগরি, এডিশনাল ক্যাটাগরি এবং তোমার যে টার্গেটেড সার্ভিস গুলো আছে এইটা হচ্ছে রিলেটেড ক্যাটাগরিতে ফেলায়া এবং সেম ভাবে মিররিং করে ওয়েবসাইট ক্রিয়েট করবো। কেন ক্রিয়েট করবো? এটা গুগলকে একটা বেটার সিগন্যাল দেয়, আমি এবং বললাম এটার মাধ্যমে তুমি হ্যাঁ সেটা তো প্রসেস, কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটা? কারণ বেস্ট অ্যান্সার আই উইল র্যাঙ্ক ইউর জিবিপি। শেষ। আমি তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাইবো না, আমি র্যাঙ্ক করাতে চাইবো জিবিপি, এবং এটা র্যাঙ্ক করানোর জন্য আমার ওয়েবসাইটে যা যা করা লাগে সেটা আমি করবো। আমার গোল কখনো হবে না যে ওয়েবসাইট র্যাঙ্ক করানো। হ্যাঁ ভাই, এইভাবে আর কি ক্লায়েন্টকে বললে বলা যাবে তো? হ্যাঁ, ক্লায়েন্টকে বলা যাবে, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন? যে র্যাঙ্ক করাবেন জিবিপি, র্যাঙ্ক কখনো ওয়েবসাইট না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। মিসকনসেপ্ট ক্লিয়ার হয়েছে বলেন নাকি বলেন? আমার মনে হয় আরেকটা কথা, লোকাল এসইও নিয়ে এরকম মিসকনসেপ্ট দূর করছে বাংলাদেশে, আমার মনে হয় না কেউ আছে। যেমন আমার রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট ছিল, ওরে আমি দেখি কনভারসেশনটা দেখাইতে পারি কিনা, দাঁড়ান ওয়েট দেখাই। ক্লায়েন্টের কি মেসেজ দিবেন দেখাই দিই আপনাদেরকে। আপনাদেরকে তো প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বিশ্বাস করতে চান না, মনে হয় আমি বানায় বানায় বলতেছি। যখন একটা ক্লায়েন্টের কাজ নেবেন, লোকেশন মাস্ট শো ইন দ্য জিপিপি। সার্ভিস এরিয়া বিজনেস গুলাতে কাজ করতে যাবেন না, রেজাল্ট আসতে অনেক টাইম লাগবে, ইটস আ হ্যাসেল। দ্য লোকেশন মাস্ট বি শোন ইন দ্য জিপিপি। এখানে আর কোনো ইফ এন্ড বাট নাই, ঠিক আছে? লোকেশনটা মাস্ট বি দেখাইতে হবে। ওকে, সো এই তো ফ্রাইডের মেসেজ, আজকে কি বার? সোমবার। সো ওকে মেসেজ দিয়েছিলাম যে হাই লুকাস, উই মাস্ট শো দ্য অ্যাড্রেস ফর বেটার পারফরমেন্স ইন জিবিপি। I know we are service area business, but we must need to show the address. We will make it appointment only. যখন আমি জিবিপিটা অডিট করতেছিলাম, দেখতেছিলাম যে ওর বিজনেস অ্যাড্রেস নাই, সেটা শো করতে হবে। ও বলছি ইয়েস দিস ইজ ফাইন, আই অ্যাপ্রুভ দ্য চেঞ্জ, এটা বলে ওর অ্যাড্রেসটা দিছে। পর আমি বলছি ওয়েল আই ক্যান মেক অল দ্য চেঞ্জেস এক্সেপ্ট দিস ওয়ান, উড ইউ প্লিজ চেঞ্জ ইট বাই ইউর পিসি অ্যান্ড ল্যাপটপ? I mean, this is a very critical changes. If I make these changes from my IP address, Google may create some issues. এই কথাটা কেন বলছি? খুবই অবভিয়াস। যখন আমি এই অ্যাড্রেসটা চেঞ্জ করব ফ্রম মাই আইপি অ্যাড্রেস, মানে আমার আইপি থেকে, তখন কি হবে? তখন গুগল ভিডিও ভেরিফিকেশন চাইতে বসতে পারে, প্রোফাইল সাসপেন্ড করতে পারে, অনেক ঝামেলা করতে পারে। বাট যখন ও এটা ওর আইপি দিয়ে করবে, গুগল এই ক্ষেত্রে খুব একটা প্রবলেম করে না, একদম রেয়ার কেস না হইলে প্রবলেম করে না। ও চেঞ্জ করছে, ভেরিফাই হয়ে গেছে। এখন আগে ছিল সার্ভিস এরিয়া এত বড়, এখন হচ্ছে এক্সাক্ট পেনে, মানে পিন ম্যাপে পিন দেখাচ্ছে। ওকে, তো যখন একটু ক্লায়েন্ট অনবোর্ড করবেন সার্ভিস এরিয়া হইলে, সুন্দর করে তাকে মেসেজটা দিবেন, ক্লায়েন্ট করে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? কনফিউশন? ওকে, এবার আমরা আমাদের ক্লাসের নেক্সট টপিকে চলে যাই। আমরা আজকে শুরু করব হচ্ছে ব্র্যান্ডেক এন্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখবেন আমাদের জন্য আমাদের যখন একটা প্রজেক্ট আসে লোকাল এসইওর, আমরা লোকাল এসইও বলেন, ওয়েবসাইটের যে কোনো প্রজেক্টের কথাই আপনি চিন্তা করেন, আমরা সবসময় জানি যে আমরা যখন একটা ক্লায়েন্টকে অনবোর্ড করব বা ক্লায়েন্টের সাথে মিটিং করব, আমার প্রথম কাজ হচ্ছে তার বিজনেস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়া। এখন এই ক্লিয়ার আইডিয়ার নেওয়াটার পরিধি কত বড়, বা এই ক্লিয়ার আইডিয়া নেওয়ার বেঞ্চমার্কটা কতখানি, আপনি কখন বুঝতে পারবেন বা কোন স্ট্যান্ডার্ডটা সেট করলে আপনি রিয়ালাইজ করতে পারবেন ইয়েস আই হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই ক্লায়েন্টস বিজনেস। এইখানে আমরা 90% ইউটিউব ভিডিওস, কোর্সেস, এই জায়গাগুলোতে আপনাকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে আপনি এই ক্লায়েন্টের অডিয়েন্স সম্পর্কে জানবেন, ক্লায়েন্টের ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্টটা কি এটা জানবেন, আর ক্লায়েন্টের কি কি সার্ভিস দেয় এটা। মোটা দাগে ইটস অ্যাকুরেট, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যদি এলএলএম মডেল গুলার দ্বারা রেফার্ড হইতে চান, লাইক কেউ যদি চ্যাট জিপিটি, জেমিনিতে যা বলে সাজেস্ট মি বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ন্যাশভাইল, then you must be focused on branding. ব্র্যান্ডেক কি বিস্তারিত বলবো, দাঁড়ান। তো এটা কি?
কারণ হচ্ছে যত বেশি ইনফরমেশন আপনি গুগলকে দিবেন, গুগল লাভস ইনফরমেশন, যত বেশি ইনফরমেশন আপনি গুগলকে দিবেন আপনার বিজনেসের ভিজিবিলিটি তত বেশি বাড়বে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যখন কন্টেন্ট প্ল্যানিং করবেন, কন্টেন্ট লিখবেন, আপনার কন্টেন্ট গুলা ধরেন আপনি যেমন আমরা একটা প্ল্যান সাজাইছি দেখাবো, উই আর প্ল্যানিং টু ক্রিয়েট 180 পেজেস ফর দিস ক্লায়েন্ট ইন নেক্সট 6 মান্থ। নেক্সট 6 মান্থে আমরা 180টা পেজ ক্রিয়েট করব। এখন এই 180টা পেজে সেম বিজনেসের আইডেন্টিটি বজায় রাখা, বিজনেসের টোন বজায় রাখা, কনসিস্টেন্সি বজায় রাখা, ন্যাপ কনসিস্টেন্সি বজায় রাখা, বিজনেসের নেচার, ফাউন্ডেশন, ইচ এভরিথিং বজায় রাখা, ইটস রিয়েলি টাফ ফর বোথ দ্য রাইটার্স অ্যান্ড অফকোর্স ফর ইউ। সো এইরকম সিচুয়েশনের একটা সলিউশন হচ্ছে ব্র্যান্ডিং। 3 নাম্বার, আপনি যদি শুধুমাত্র ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, ক্লায়েন্টের ইউএসপি কি, মিটিং এ যে ক্লায়েন্টকে সুন্দর করে জিজ্ঞেস করলেন যে কেন তুমি সবার চেয়ে ডিফারেন্ট, তোমার ইউনিক সেলিং পয়েন্ট কি, এটা আমাকে বলো, এটা আপনি নোট করলেন এবং আপনি যদি মনে করেন এই কেন আপনার ক্লায়েন্ট বেটার, এই একটা ইউনিক সেলিং পয়েন্ট ক্লায়েন্টের কাছ থেকে মিটিং এ শুনে আপনি এই 180টা পেজ ক্রিয়েট করবেন এই ইনফরমেশনটা দিয়ে, দেন ইউ আর লিভিং ইন ফুলস ড্রিম। এইভাবে আসলে পসিবল না, আপনাকে আপনার কম্পিটিটরটা একদম ক্র্যাশ ডাউন করে ফেলবে। তো তাহলে আমার আসলে কি করতে হবে, আমাকে আসলে লাগবে একটা ইন ডিটেইলস ব্র্যান্ড ডেক। তাহলে ব্র্যান্ড ডেকের ডেফিনিশনটা আই হোপ আপনারা আমার ডিসকাশন থেকে বুঝে ফেলছেন। সো ব্র্যান্ড ডেক ইজ বেসিক্যালি ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট দ্যাট ক্যাপচার্স এভরিথিং উই নিড টু নো অ্যাবাউট আ বিজনেস বিফোর উই স্টার্ট এনি এসইও অর কন্টেন্ট ওয়ার্ক। Think of it as the brand's full profile in one place: identity, services, audience, tone, trust signal, competitors and technical setup. অর্থাৎ একটা ব্র্যান্ডের A to Z যা কিছু আছে সবকিছু আপনাকে কি করতে হবে, একটা সিঙ্গেল ডকুমেন্টে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ওয়েবসাইট ঘাটাঘাটি করব, ঘাটাঘাটি করে তার ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নিব, ক্লায়েন্টকে মিটিং এ জিজ্ঞেস করব প্লিজ বলো তো আমাকে তোমার বিজনেসটা কেন বেটার, এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে বর্তমান 2026 সালে এসে আপনি কন্টেন্টের কোয়ালিটিটাকে টপ নচ করতে পারবেন না। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য এক্সাক্ট স্ট্র্যাটেজি আমাদের এজেন্সি ফলো করে, যেটা একটা ইন্টারন্যাশনাল এজেন্সি, এবং আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমাদের প্রত্যেকটা সার্ভিস পেজের কন্টেন্টের টোন বলেন, আইডেন্টিটি বলেন, অডিয়েন্স বলেন, ট্রাস্ট সিগন্যাল বলেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা মেনটেন করতে পারি। ওকে, যাতে কোথাও কোনো কি হয় চুল পরিমাণ এদিক সেদিক না হয়। আচ্ছা, কেন এটা আসলে অনেক বেশি ম্যাটার করে ফর এসইও? বিকজ এটা একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ ফর দ্য হোল টিম। আপনারা জানেন বেশিরভাগ এজেন্সিতে রাইটার থাকে, ডেভেলপার থাকে এবং এসইও এক্সপার্ট থাকে, একজন জিবিপি এক্সপার্ট থাকে। সো একটা হোল টিম যেন একটা পারফেক্ট অ্যালাইনমেন্টে আসে। যেমন ধরেন মানে আপনার টিমে যদি 3 জন রাইটার থাকে, লাইক আপনি একসাথে 4-5টা ওয়েবসাইট মেনটেন করতেছেন, অবশ্যই আপনি একটা রাইটার দিয়ে কাজ চালাতে পারবেন না। আপনার 2-3 জন রাইটার থাকে, দেখা যায় যে আপনি যদি 2-3 জনকে রাইটিং এর কাজ দেন, দেখবেন এক একজনের রাইটিং এর টোন স্টাইল এক এক রকম হইতেছে। এখন একটা সেম ব্র্যান্ডের জন্য যদি আপনি ডিফারেন্ট টোন স্টাইল এবং ফরম্যাটিং করে কন্টেন্ট লেখেন, গুগল উইল গেট কনফিউজড হয়ে যাবে যে ভাই ওর ব্র্যান্ড টোনটা আসলে কোনটা, ব্র্যান্ড টোনটা আসলে কি, এটা একটু বোঝা জরুরি, আদারওয়াইজ আপনি রিলেট করতে পারবেন না। যেমন ধরেন আপনি কোকের অ্যাড দেখছেন, কোকের অ্যাড দেখবেন, কোকের অ্যাড গুলা কেমন হয়, কোকের অ্যাড গুলাই হয় দেখবেন একটু ফ্রেন্ডস ভাইব, দেখবেন সবাই মিলে একসাথে খাচ্ছে, ওখানে কোক খাচ্ছে, বলতেছে রমজানে ইফতারিতে কোক না হলে চলে না, ফ্রেন্ডরা মিলে পার্টি করতেছে, সেখানে কোক খাইতেছে। অর্থাৎ কোকের ব্র্যান্ড টোনটাই হচ্ছে একটা ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভাই। এবার যদি আপনি মাউন্টেন ডিউর কথা চিন্তা করেন, দেখবেন মাউন্টেন ডিউর অ্যাড গুলা কেমন হয়, ওরা সবসময় বলে কি ডার্কে আগে জিতছে, ভয়ের পরে জয়। দেখবেন মাউন্টেন ডিউর অ্যাড গুলা সবসময় এরকমই হয়, এই পাহাড় থেকে লাফ দিতেছে, এই বাইক নিয়ে একটা স্টান করতেছে, এই হৃত্বিক রে দিয়ে বিভিন্ন স্টান করতেছে। সো ওর ব্র্যান্ড টোনটা এমন, ওর ব্র্যান্ড টোনটাই অ্যাডভেঞ্চারাস। সো দেখবেন আপনি কখনোই দেখবেন না কোকা কোলা কোন এরকম একটা অ্যাড বানাইতেছে, এখানে পাহাড় থেকে লাফ দিয়ে বলতেছে কোক খাইতেছি, এটা আপনি দেখবেন কই, এটা আপনি দেখবেন মাউন্টেন ডিউর ক্ষেত্রে। সো ব্র্যান্ড টোনটা ইম্পর্টেন্ট। আপনি কখনোই দেখবেন না মাউন্টেন ডিউ এরকম একটা অ্যাড বানাইতেছে যেখানে সবাই শেয়ার করতেছে যে হ্যাঁ এই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বসে মাউন্টেন ডিউ খাইতেছে, সবাইকে ঢেলে ঢেলে দিচ্ছে। কোক যেমন কি বলে শেয়ার হ্যাপিনেস, আর মাউন্টেন ডিউ কি বলে ডার্কে আগে জিতছে। সো দিস ইজ কল ব্র্যান্ড টোন। সো আপনাকে ব্র্যান্ড টোনটা সেট করতে হবে, ঠিক আছে? সো এই ব্র্যান্ড টোনটা যদি আপনি যদি মিসম্যাচ হয়ে যায়, তখন কি হয়ে যায়, গুগল বুঝতে পারে না যে হু আর ইউর কারেক্ট অডিয়েন্স, কোন অডিয়েন্স গুলাকে মানে কোন অডিয়েন্সের সামনে আপনার ব্র্যান্ডটাকে শো করতে হবে। ওকে, আচ্ছা, সো দেন ইট কাট the research time on every new content piece.
ফর পেজ অর ক্যাম্পেইন। লাইক আপনার কাছে যখন একদম টোটাল একটা স্ট্রাকচার থাকবে, প্রতিটা কন্টেন্ট লেখার জন্য আপনাকে আলাদা আলাদা রিসার্চ করতে হবে না, আপনার সময় সেভ হবে। এবং কিপস টোন ন্যাপ মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেসেজিং কনসিস্টেন্ট অ্যাক্রস ওয়েবসাইট, জিবিপি, সোশ্যাল অ্যান্ড সাইটেশন, সব জায়গায় একদম সেম টোনটা থাকে। তারপরে হচ্ছে রিভিলস গ্যাপস ইন বিজনেস ইনফরমেশন বিফোর দে স্লো প্রজেক্ট ডাউন, মেক রাইটার্স ব্রিফ ফাস্টার অ্যান্ড অন ব্র্যান্ড, স্পিড আপ অনবোর্ডিং when নিউ টিম মেম্বার্স অর ফ্রিল্যান্সার জয়েন। লাইক আপনার টিমে যদি নতুন কেউ জয়েন করে, আপনাকে আর পুরো প্রসেসটাকে বুঝায় বলতে হবে না, ব্র্যান্ড একটা ধরাই দিবেন, সেটা দেখে পরে বুঝে ফেলবে। From the base of for content strategy, on page SEO and GDP optimization, and act as a reference for client during reporting and reviews. অর্থাৎ আপনার ক্লায়েন্ট সাথে যখন রিপোর্টিং করবেন, রিভিউজ করবেন, তখন ক্লায়েন্টকে এটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন যে দেখো আমরা এইটার উপর বেস করে তোমার প্রত্যেকটা কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাইছি। আচ্ছা, সো হাউ টু ক্রিয়েট ব্র্যান্ড ডেক। ফার্স্ট অফ অল, এটা আসলে আমার এই ক্লাসে দেখানো সম্ভব না, অবশ্যই সময় স্বল্পতা। আমি এই স্টেপ বাই স্টেপ গুলা বলে দিচ্ছি। এবং এই পুরো এখানে একটা 17 পেজের পিডিএফ আছে, বেশ দারুণ একটা পিডিএফ। এবং এই পিডিএফটা আমি সহজে দিব না, এই পিডিএফ নেওয়ার একটা শর্ত আছে। এই পিডিএফটা যদি আপনি নিতে চান, অফকোর্স আপনাকে আমার এই লোকাল এসইও কোর্সটা আপনার কাছে কেমন লাগছে, অনেস্ট একটা অপিনিয়ন, আমার এই ইউটিউবের যে প্লেলিস্টটা আছে সেটা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করতে হবে, এবং শেয়ার করে ক্যাপশনে লিখতে হবে কেন আসলে আপনার এই কোর্সটা কেমন লাগছে, ভালো খারাপ যেটা আপনার কাছে মনে হয়। এটা যদি আপনি লেখেন আপনার ভ্যালিড ফেসবুক প্রোফাইল থেকে, দেন ওইটার স্ক্রিনশট আমার ফেসবুক পেজে দিলে আমার অ্যাডমিন সেটা রিভিউ করবে যে ইয়েস আপনার প্রোফাইলটা ভ্যালিড। আপনি যদি আমাকে গালিও দেন সমস্যা নাই, ভ্যালিড প্রোফাইল থেকে দিলে দেন আপনি এই ডকুমেন্টটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। কারণ এইটা আপনার সোশ্যাল মিডিয়া নাই, সো ইটস নট মাই ফল্ট। ওকে, সো এটা আমাদের এজেন্সির একটা মানে স্ট্রাকচার, সো এটা আপনি এত সহজে পাবেন না যদি এটা ফলো না করেন। ওকে, সো স্টেপ 1 গ্যাদার সোর্স ডাটা, স্টেপ 2 বিল্ড 15 স্ট্যান্ডার্ড সেকশন। মনে রাখতে হবে অ্যাট লিস্ট, এর বেশি রাখতে পারলে ভালো, বাট অ্যাট লিস্ট এই 15টা সেকশন থাকতে হবে একটা ব্র্যান্ড ডেকে। আদারওয়াইজ এই ব্র্যান্ড ডেক রেডি না করে আপনি কন্টেন্ট প্ল্যানিং এ যাইতে পারবেন না, কন্টেন্ট প্রোডিউসও যাইতে পারবেন না। যদি যান তাহলে আসলে আপনার যে কন্টেন্ট গুলো হবে সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। So first of all, business identity, legal name, trading name, foundation, type, industry, each and everything. Service offered with URLs and short description, location and service areas, NAP, hours, parking, service radius, each and everything. Target audience, primary audience, secondary audience, and decision factors. 5, customer pain points and objection, differentiators, what makes them different from competitors, tone of voice, formality, reading label, simple sentence, trust signal, তারপর টিম মেম্বার নেমস, রোলস, ফটোস অ্যাভেলেবল, ইচ এন্ড এভরিথিং, YMYL এন্ড কমপ্লায়েন্স। যদি আপনার নিশটা যদি YMYL নিশের আন্ডারে হয়, লাইক ফাইন্যান্স, ল আর হেলথ রিলেটেড, তাহলে এটা দরকার আছে, আদারওয়াইজ দরকার নাই। সোশ্যাল প্রুফ গুলো দিতে হবে, কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ দিতে হবে, টপ 2 to 3 কম্পিটিটরস এর ফুল ডিটেইলস দিতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কনটেক্সট দিতে হবে, কোনগুলা প্রায়োরিটি আপনার, কোনগুলা রেস্ট্রিকশন, কোন মানে আপনি ওই ধরনের কন্টেন্ট বানাবেন না, ব্লক ফ্রিকোয়েন্সি, ইচ এন্ড এভরিথিং। টেকনিক্যাল কনটেক্সট দিতে হবে, সিএমএস, হোস্টিং, ডেভেলপার টিম সম্পর্কে, এন্ড কিওয়ার্ড প্রায়োরিটিজ দিতে হবে। স্টেপ 3 তে যে আপনি সবগুলা ভেরিফাই করবেন, প্রথমত ডাটাগুলা সোর্স করলেন, এরপর আপনাকে এই ডাটাগুলা ভেরিফাই করতে হবে, তারপর কম্পিউটার রিসার্চ করতে হবে, এবং এই যে টোন অফ ভয়েসটাকে অ্যানালাইসিস করতে হবে। দেন আপনাকে প্রত্যেকটা গ্যাপ গুলাকে ডকুমেন্ট করতে হবে, এবং ডকুমেন্ট করে আপনাকে একটা ফাইনাল ভার্সন তৈরি করতে হবে। তো সেই ফাইনাল ভার্সনটা দেখতে কেমন তার একটা ডেমো আমি এখানে দিয়ে রাখছি। এটা একটা অরিজিনাল ক্লায়েন্ট, আপনি যদি সার্চ করেন এখানে পাবেন, JB7 Plumbing and Heating Limited. If we search on Google about this, okay, so you'll find this. So এটা একটা ব্র্যান্ড ডেক আমরা তৈরি করছি। সো প্রথমে এখানে আছে গ্যাপস এন্ড অ্যাকশন, এটা অবশ্যই থাকতে হবে। গ্যাপস এন্ড অ্যাকশন গুলা কি, যেগুলো আসলে আপনি খুঁজে পান নাই, যেগুলা ক্লায়েন্টের কাছ থেকে মানে আপনার কাছে কনফার্ম করতে হবে। যেমন কনফার্ম ফুল ওপেনিং আওয়ার্স, সাইট সেজ 24/7 ইমার্জেন্সি, বাট স্ট্যান্ডার্ড অফিস আওয়ার্স ইজ নট লিস্টেড। ইনফরমেশনটা মিসিং আছে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল করে নিতে হবে। কনফার্ম লিস্ট অফ টিম মেম্বার্স, এটা নিতে হবে। কনফার্মড ফুল সার্ভিস এরিয়া পোস্টকোড লিস্ট, কনফার্মড প্রাইসিং ফর বয়লার সার্ভিসিং এন্ড স্ট্যান্ডার্ড কল আউট, মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনার প্রাইসিং গুলো বলে দিতে হবে। কনফার্মড ওয়ারেন্টি লেন্থ এন্ড ইনস্টলেশন। সো বুঝতে পারতেছেন যে আসলে কত ইন ডেপথে আপনাকে ব্র্যান্ড একটা তৈরি করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু প্রোডিউস বেটার টাইপ অফ কন্টেন্ট টু আউট র্যাঙ্ক ইউর কম্পিটিটরস। ওকে, সো হিয়ার ইজ আ ডেমো যেটা আমরা আপাতত পাইছি, সেটা হচ্ছে প্রথমত বিজনেস আইডেন্টিটি। বিজনেস আইডেন্টিটিটা কি, ডিসপ্লে নেম এইটা, ট্রেডিং নেম এইটা, লিগ্যাল নেম এইটা, কোম্পানি নাম্বার এইটা। এগুলো আপনি কই পাবেন কোম্পানি নাম্বার? এগুলো কিন্তু মানে আমাদের এজেন্সিতে আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে আপনি যেখানে যান, আপনি এখানে যাবেন ইউকে কোম্পানি রেজিস্ট্রেশন যদি যান, মানে যে এলাকায় যেটা আছে। সো ওকে, এই যে
দিস ওয়ান, দিস ইজ দ্য লিঙ্ক। এখানে আপনি সার্চ করবেন, আপনার প্রত্যেকটা ই সহ চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার সহ সবকিছু চলে আসবে। মনে রাখতে হবে এই ব্র্যান্ড ডেকে আপনি যা যা দিবেন এগুলোর প্রত্যেকটার পেছনে ডকুমেন্টেশন দিতে হবে, প্রুফ দিতে হবে যে ইয়েস এটা ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু গুগলের কাছে খুব একটা প্রায়োরিটি পাবেন না আপনি। এরপর রেজিস্ট্রেড অফিস, সেলফ রেফারেন্স স্টাইল, অলওয়েজ উই আওয়ার টিম অর JB7, এটা আমরা ইউজ করব। এটা ফাউন্ডেড হয়েছে কবে? 1998। ইন্ডাস্ট্রি কোনটা? ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল, প্লাম্বিং, হিটিং, গ্যাস সার্ভিস। বিজনেস মডেল কোনটা? B2C অ্যান্ড B2B। মোবাইল সার্ভিসও দিতে থাকে, মানে ওরা নিজেরা যায় সার্ভিস দেয়। কাস্টমার লাইফ সাইকেল কিরকম? রিপিট। ওকে ফাইন। সার্ভিস অফার, কি কি সার্ভিস দেয় সবকিছু। এরপর হচ্ছে লোকেশন দেওয়া আছে, রেজিস্ট্রেড অফিস, ইমেল, ওয়েবসাইট, তারপরে হচ্ছে কি কি আছে, সার্ভিস এরিয়া কনফার্ম, পোস্ট কোড, ন্যাপ কনসিস্টেন্সি, চেক রেট, ট্রাস্ট ট্রেডার, বাকি সবকিছু দেওয়া আছে। টার্গেট অডিয়েন্স দেওয়া আছে, কারা? প্রাইমারি। হোম ওনার্স অ্যাক্রস গ্রেটার ম্যানচেস্টার উইথ এ বয়লার সেন্ট্রাল, অনেক কিছু দেওয়া আছে। টারশিয়ারি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। কাস্টমার পেইন পয়েন্ট দেওয়া আছে 6টা, কোনগুলা পেইন পয়েন্ট। অবজেকশন দেওয়া আছে, ডিফারেন্সিয়েটর দেওয়া আছে, কেন আসলে আমরা আলাদা দেওয়া আছে। টোন অফ ভয়েসটা কেমন হবে সেটা দেওয়া আছে। স্টাইল, ফর্মালিটি, রিডিং লেভেল, ইচ অ্যান্ড এভরিথিং। ট্রাস্ট সিগন্যাল গুলো দেওয়া আছে, যে লাইক ট্রাস্ট সিগন্যালটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একদম মেক শিওর করতে হবে। এই যে গ্যাস সেফ রেজিস্টার্ড, ভেরিফাইবল অন গ্যাস সেফার register.co.uk। তারপর হুইচ ট্রাস্টেড ট্রেডার, ATAG সিলেক্টেড পার্টনার, G3 কোয়ালিফাইড ফর আনভেন্টেড হট ওয়াটার সিস্টেম, মানে ওর যতগুলো সার্টিফিকেট আছে, যতগুলো ব্যাজ আছে, সবগুলো ইনক্লুড করতে হবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। কারণ গুগল এই ট্রাস্ট সিগন্যাল বা ক্রেডেনশিয়াল গুলোকে অনেক বেশি ভ্যালু দেয়। সো এখানে 9টা সার্টিফিকেশন অ্যাড করা হয়েছে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে যদি আরো বেশি নিতে পারেন আরো বেটার। এরপরে প্রত্যেকটা টিম মেম্বারের নাম, টিম মেম্বারের ডিটেলস। এইখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই টিম মেম্বারের যদি কোনো সার্টিফিকেট থাকে, টিম মেম্বারের যদি কোনো কোর্স করা থাকে, কোনো ধরনের কোনো আলাদা ট্রেনিং থাকে, ওগুলো মেনশন করে দিবেন, এগুলো ভ্যালু অ্যাড করে। এরপর আমাদের তো এটা YML নিশ না, সো আমরা এখানে নো দিছি যে প্লাম্বিং এটা YML নিশ না। এরপর আমরা সোশ্যাল প্রুফ গুলো অ্যাড করছি, যত ধরনের সোশ্যাল প্রুফ গুলো আছে সবগুলো অ্যাড করছি, সবকিছু এখানে আছে। কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ গুলো দেওয়া আছে, আমার কম্পিউটার কারা, কম্পিউটার 1, 2, 3 সবার ডাটা দেওয়া আছে এখানে। কন্টেন্ট স্ট্র্যাটেজির কনটেক্সটটা কেমন হবে সেটা দেওয়া আছে সবকিছু এখানে। টেকনিক্যাল কনটেক্সটটা কেমন হবে সবকিছু দেওয়া আছে। কিওয়ার্ডের প্রায়োরিটি কোনগুলো সবকিছু দেওয়া আছে। সো অলমোস্ট 15টা সেকশন এখানে কভার করা হয়েছে। এটা আরো ইন ডিটেইলসে আপনি চাইলে কভার করতে পারবেন। ওকে, সো ইউ গট দা আইডিয়া অ্যাবাউট ব্র্যান্ডেক। জটিল লাগতেছে, টু বি অনেস্ট, জটিল লাগলে আমার কিছু করার নাই। না ভাই, দিস ইজ হাউ an ইন্টারন্যাশনাল এজেন্সি ওয়ার্ক। ওরা আসলে এইভাবেই ফলো করে। কেন আসলে ইন্টারন্যাশনাল এজেন্সিরে মানুষ $4,000-5,000 দেয়, বুঝতে পারতেছেন? আপনি বলেন তো, আপনি কোনদিন এরকম ইনসেন লেভেলের, এরকম ইন ডেপথ লেভেলের রিসার্চ করে আপনার ক্লায়েন্টের জন্য কন্টেন্ট লিখছেন? বলেন। ফার্স্ট বলতে কারণ সময় নেই ভাই, এটা পুরোটা অ্যানালাইসিস করতে গেলে অনেক টাইম লেগে যাবে। বলেন, আপনি বলেন না ভাইয়া, তাহলে না, এখন না। বলেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কেন $300 বেশি দিবে? বলেন। তা আপনি যখন ক্লায়েন্টে এই একটা ব্র্যান্ড ডেক দেখাবেন, দেখায় বলবেন যে ভাই তোমার নিয়ে আমি এই লেভেলে রিসার্চ করছি, এই লেভেলে কন্টেন্ট লিখবো, আপনার ক্লায়েন্ট তো ওইখানে ইমপ্রেস হয়ে যাবে। আপনার ক্লায়েন্ট ঠিক ওইখানে বলছেন। ইমপ্রেস হয়ে যাবে। আই এগ্রি। বুঝতে পারছেন যে কেন আসলে এজেন্সি গুলো এত ডলার চার্জ করে? ভাই আপনি একটু মানে অনেক সময় কন্টেন্ট লেখার সময় মানে যাই, আমি কাজ জন্য কন্টেন্ট লিখতে যাই না, মানে ওদের এক্সপার্টিস ওইটাও জানা না, মানে যারা কন্টেন্ট রাইটার। এক্স্যাক্টলি। বুঝতে পারছেন এবার যে আপনাকে কোন লেভেলের ইন ডেপথ রিসার্চ করতে হবে? হ্যাঁ ভাই, কেন আসলে আমি বলি যে মানে মিনিমাম $1,000 নিচে। এখন বলেন আপনি যে এই এত কষ্ট করবেন, আর আপনি বলেন আপনার ভ্যালুটা কত হওয়া উচিত, মাসে আপনার কত ডলার চার্জ করা উচিত? বলেন এবার, আপনার কমন সেন্স কি বলে? মিনিমাম 700 to 800। বুঝছেন এবার? ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন এই ব্র্যান্ড ডেকের ব্যাপারে? না ভাইয়া, না ভাই, আর কোনো কোশ্চেন নাই, অনেক সুন্দর করে ভাইয়া একজন লিখছে 3K। ভাইয়া অফকোর্স, ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। ভাই, আমরা যখন একটা ওয়েবসাইট এসইও করি এবং আমরা গুগল অ্যানালিটিক্স থেকে যখন রেজাল্ট দেখতে পাই, হুম, তখন আমরা অনেক সময় দেখি যেমন এলএলএম মডেলে যখন অপটিমাইজ করা হয়, যেমন রেজাল্ট আসে চ্যাট জিপিটি, জেমিনাই, আদার্স। হুম। তো চ্যাট জিপিটি যখন রেজাল্ট আসে, এখন এটা কোন নিচ দিয়ে এই রেজাল্টটা আসছে, এটা কি ফাইন্ড আউট করা যায়? বুঝলাম না আপনার প্রশ্নটা, বুঝি নাই। না, আমি বলতে চাচ্ছি মানে যে উনি আমরা যখন বিভিন্ন এলএলএম মডেল দিয়ে অপটিমাইজ করি এসইও মাধ্যমে, ওই ক্ষেত্রে গুগল অ্যানালিসিস দেখতে পাই চ্যাট জিপিটি দিয়ে আসছে, জেমিনাই দিয়ে ট্রাফিক আসছে এখানে। কিন্তু এই যে চ্যাট জিপিটি রেফার করলো আমার ওয়েবসাইটে,
এখন এটা কোন নিশের মাধ্যমে আমাকে রেফার করছে? বলেন কোন কিওয়ার্ডের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, কোন কিওয়ার্ডের মাধ্যমে এটা রেফার করছে, এটা কি স্পেসিফিকলি দেখার কোনো ওয়ে আছে কি ভাই? সার্চ কনসোল থেকে দেখতে পারেন, অথবা আপনি স্যামরাশের এআই ভিজিবিলিটি আছে, যে এআই আপনাকে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে স্যামরাশে দেখা যায়। আমি আপনাদের মনে হয় এটা বলছিলাম যে আমি স্যামরাশে দিয়ে এই এইও জিও অডিট করে দেখাবো, যে ধরেন ভাই আমি যেটা স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই স্যামরাশে আপনার কথাটা আমি বলতেছি, আপনাকে আমার কথা বুঝেন, আপনি আমার কথা আচ্ছা মনোযোগ দিয়ে শুনতেছেন না থেকে বুঝতে পারতেছেন না। আপনার কথা হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে, সেই ট্রাফিকটা আমাকে বলতেছে সেই ট্রাফিকটা আসছে চ্যাটজিপিটি থেকে, এখন সেটা কোন কিওয়ার্ডের জন্য আসছে, রাইট? ইয়েস 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 এটাই তো, রাইট? আমি সেটাই বলছি, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। সো এইও জি অডিটটা করার সময় আমরা এইভাবে অডিট এইভাবে করতে হয়, আমি দেখাবো যদি কোনো সময় পাই। প্লাম্বার ম্যানচেস্টার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কাদেরকে চ্যাটজিপিটি জেমিনি রেকমেন্ড করতেছে এটা দেখার ওয়ে আছে। তো সেখানে আপনি দেখতে পারবেন যে আপনাকে রেকমেন্ড করতেছে কিনা। যদি আপনাকে রেকমেন্ড না করে অপশন বি কে করে, সেই অপশন বি কে কেন করতেছে, কোন পার্টের জন্য করতেছে, কন্টেন্ট কোয়ালিটি কেমনের জন্য করতেছে, সেটা অডিট করা যায়। সেটা অডিট করে সেই অনুযায়ী কন্টেন্ট লেখা যায়, যেটা লিখলে আপনার র্যাঙ্ক আপনাকেও রেফার করার পসিবিলিটিস বাড়বে। কোন সময় পেলে দেখাবো, এখন আজকের ক্লাসে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার। ভাই ওই যে ব্র্যান্ড ডেকের যে ভেরিফাই কিছু একটা দেখালেন, ওই যে .uk একটা সাইট থেকে, ওটা কি কিছু ভেরিফাই করতে হবে কি? মানে ওটা ভেরিফাই না, ওইটা খালি আপনি ইনফর্ম, একটা ডাটাবেস, ওখানে আপনি দেখতে পারবেন লিগ্যাল নেম কোনটা, তার ট্রেড লাইসেন্স মানে তার রেজিস্ট্রেশন নাম্বার কোনটা, এগুলো দেখতে পারবেন। আমার কি কোনো কিছু ইনপুট করা লাগবে তারপর দেখাবো? কিছু ইনপুট করতে হবে না। বলেন ভাইজান, তফু বফু আর মফু সম্পর্কে একটু এক্সপ্লেইন। ওকে, এটাই করবো এখন, একটু দেখেন। জি ওকে, লেটস go to the content planning for local and service based SEO. মানে আমার ব্র্যান্ড ডেক রেডি, আমার সবকিছু রেডি, আমার সবকিছু ওকে আছে। সো এখন আমার কন্টেন্ট প্ল্যানিং এ যেতে হবে। সো স্টেপ 1, the wrong way most people learn content planning. আমাদের বাংলাদেশে যারা আপনি ইউটিউব ভিডিও বা বিভিন্ন এসইও কোর্সে যদি আপনি দেখেন, 90 থেকে 95% জায়গায় এই ভুল কন্টেন্ট প্ল্যানিংটা দেখায়। এটা একটা ভুল কন্টেন্ট প্ল্যানিং। কোনটা আমরা একটু দেখি। সেখানে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখায় সেটা হচ্ছে স্টার্ট উইথ টফু। টফু মানে কি? টপ অফ দ্য ফানেল, ব্লগ পোস্ট, অ্যাওয়ারনেস স্টেজ। দেন মুভ টু মফু মানে মিডল অফ দ্য ফানেল, কনসিডারেশন পেজ, লাইক আপনি দুইটা কোম্পানির কম্পারিজন করে দেখাবেন। অ্যান্ড দেন ফাইনালি রাইট বফু বা সার্ভিস ডিসিশন পেজ। সো দিস প্ল্যানিং ইজ কমপ্লিটলি রং। এইটা একটা ভুল কনসেপ্ট, এটা একটা মিস স্ট্র্যাটেজি। এটা যদি আপনি ফলো করেন, আপনি আসলে আলটিমেটলি রেজাল্ট তো পাবেনই না, আপনার বিজনেসের জন্য লস হবে। কেন? সো হিয়ার ইজ দ্য অল দ্য প্রুফ। সো দিস কন্টেন্ট মার্কেটিং ফানেল, মানে এই ফানেলটা যে কাজ করে এটা এরকম না, বাট দিস ফানেল ইজ নট ফর লোকাল এসইও অর সার্ভিস বেসড এসইও, লাইক এনি ডেন্টিস্ট, এনি প্লাম্বার, এনি গ্যারেজ ওনার। এই ধরনের বিজনেসের জন্য যদি আপনি এই স্ট্র্যাটেজি ফলো করেন, এইটা আপনার জন্য একটা বিগেস্ট মিস্টেক হবে। কেন? বিকজ মানে দ্য মানি কিওয়ার্ডস আর বুফু, অর্থাৎ আপনি যে বটম ফানেলটার কথা বলতেছেন, যে একদম লাস্ট স্টেজে যায় হচ্ছে আপনি কি করবেন, লাস্ট স্টেজে যায় আপনি সার্ভিস পেজ ক্রিয়েট করবেন। কিন্তু আমার এই ধরনের নিশের ক্ষেত্রে, নিশের যেগুলো আছে, এই ধরনের নিশের ক্ষেত্রে আমার সার্চ গুলাই হয় ইমার্জেন্সি ডেন্টিস্ট লন্ডন, বয়লার রিপেয়ার ম্যানচেস্টার, এবং এই ধরনের কিওয়ার্ড আমাকে কি করে, আমাকে বুকিং বা ফোন কল গুলা নিয়ে আসে। সো আপনি যদি এই ধরনের কিওয়ার্ড গুলাকে টার্গেট না করে, এই ধরনের কিওয়ার্ড গুলো টার্গেট না করে আপনি আগে পেজ ক্রিয়েট না করেন, আপনি এই ধরনের কিওয়ার্ড গুলোর জন্য র্যাঙ্ক করতে পারবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, লোকাল র্যাঙ্কিংস ডিপেন্ড অন সার্ভিস পেজ, নট ব্লগ। আপনি যদি মনে করেন আপনি একটা ব্লগ ক্রিয়েট করে টপিক্যাল অথরিটি তৈরি করবেন, দ্যাটস আ রং কনসেপ্ট। লোকাল ম্যাপ প্যাক বা লোকাল যে প্যাক আমরা রেজাল্ট বলি, এখানে এই রেজাল্টটা আসে কই থেকে? জিবিপি, ন্যাপ, রিভিউস এন্ড সার্ভিস পেজ থেকে, উইথ লোকাল ইন্টেন্ট ওয়ালা সার্ভিস পেজ। ব্লগ পোস্ট কখনো এই ধরনের সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে না, এবং এটা আপনাকে দিন শেষে আপনার জিবিপিটা র্যাঙ্ক করার জন্য কোনো ভ্যালু অ্যাড করবে না। 3 নাম্বার, ক্লায়েন্টস পে ফর লিডস নট ট্রাফিক। আপনি যদি ব্লগ পাবলিশ করেন ডেন্টিস্ট নিয়ে, যে হোয়াট ইজ রুট ক্যানেল বা হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ রুট ক্যানেল, আপনি ট্রাফিক পাবেন কিন্তু আপনি কোনো লিড পাবেন না। কেন? এর এক্সাম্পলটা খুবই ক্লিয়ার। এই দেখেন, আমরা এখানে অলমোস্ট 6 মাসে 180টা পেজ ক্রিয়েট করব, 180টা সার্ভিস পেজ ক্রিয়েট করব প্রথম 6 মাসে। এখন আমি যদি
ওই স্ট্র্যাটেজিতে আগাইতাম। লাইক আগে যদি আমি টোফু, মোফু, তারপর বুফু, মানে আগে আমি ব্লগ পেজ ক্রিয়েট করতাম, তাহলে আমি এই সার্ভিস পেজ গুলো কখন ক্রিয়েট করব? আমার এখানে টাইমের একটা অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে। দ্বিতীয়ত, ধরেন আপনার আপনার যে বিজনেসটা, সেই বিজনেসটা ফর এক্সাম্পল ধরেন টেক্সাস বেসড, সো অল ইউ ওয়ান্ট ইজ অল দ্য ট্রাফিক ফ্রম টেক্সাস। এখন আরেকটা দেশ থেকে কিংবা ইউএস এর আরেকটা স্টেট থেকে যদি কেউ আপনার ব্লগ পড়ে এবং সেই ব্লগ পড়ে যদি ওই যে আপনি ইন্টারনাল লিঙ্ক করে দেন, সে যদি আপনার সার্ভিস পেজে যায়, এটা আপনার জন্য কোনো ভ্যালু অ্যাড করবে না। সো আপনি একটা ব্লগ পাবলিশ করলেন, আপনি একজন ডেন্টিস্ট, রুট ক্যানাল নিয়ে আপনি একটা ব্লগ পাবলিশ করলেন, আপনার বিজনেসটা টেক্সাসে। এখন দেয়ার ইজ খুবই কম পসিবিলিটিস যে 100 জন মানুষ যদি আপনার ব্লগটা পড়ে, 2 জন হয়তো পড়বে টেক্সাস থেকে, বা 1 জন হয়তো পড়বে টেক্সাস থেকে, বাকি মানুষগুলো ভিন্ন ভিন্ন এলাকা থেকে পড়বে। সো ওই মানুষগুলো তো আপনার পটেনশিয়াল কাস্টমারই না। সো ওদেরকে আপনি ফানেলের ভিতরে কিভাবে ঢুকাইতেছেন? ফানেলটাকে আমরা কনসিডার করি কিভাবে, যে আমার যারা আমার মানে আমি একটা অনেক বড় একটা এরিয়ার মানুষকে টার্গেট করব, তারা আমাকে চিনবে, জানবে, দেন ওইখান থেকে ফিল্টার আউট করে করে তারা আলটিমেটলি আমার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেজ করবে। যেমন ধরেন আমার যে লোকাল এসইও কোর্স, আমি ফ্রিতে আমার লোকাল এসইও ইউটিউব ভিডিও দিছি, আপনাদের ক্লাস নিছি। সো যারা আমার এই এসইও নিয়ে ইন্টারেস্টেড, তারা এই ফানেলের ভিতরে আসছে, তারা আমার ফ্রি ক্লাসগুলো দেখছে, তার কাছে মনে হয়েছে না আমার ওয়ান ভাই পেইড কোর্সে ভর্তি হওয়াটা ওর হবে, আমি নতুন কিছু শিখতে পারবো, সো তারা অ্যাডমিশন নিছে। সো এই ক্ষেত্রে আপনি পেজ ক্রিয়েট করছেন রুট ক্যানাল নিয়ে, এবং আপনি 100 জনের মধ্যে 1 জন বা 2 জন মানুষ যেখানে টেক্সাস থেকে আপনার এটা পড়ছে। সো আপনারা এই যে 98 জন মানুষ পড়লো না, সো এই যে আপনি এখানে এতটা সময় দিলেন, এটা পুরোটাই আপনার জন্য ওর্থলেস। সো এটা কোনো কাজে আসবে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডেক্সেশন টেক টাইমস। নিউ সার্ভিস পেজেস নিড 3 to 6 months to gain authority। এই যে আমরা 180টা সার্ভিস পেজ ক্রিয়েট করব 6 মাসে, এইটা গুগলের কাছ থেকে প্রপার অথরিটি বা প্রপার একটা ভ্যালিডেশন পাইতেও একটা সময় লাগবে, রাইট? সো সেইখানে আপনি যদি এখানে ডিলে করে ফেলেন, অর্থাৎ আপনি যাকে ব্লগ পেজ গুলো ক্রিয়েট করেন, তারপরে কম্পারিজন ব্লগ পেজ ক্রিয়েট করেন, তারপরে যে যদি হচ্ছে আপনি কি করেন, আপনি সার্ভিস পেজ ক্রিয়েট করতে যান, তাহলে আপনার এখানে কন্টেন্টের যে প্ল্যান বা কন্টেন্ট প্রডিউসের যেই সময়টা, সেটা অনেক বেড়ে যাবে। তো দেখা যাবে যে আপনি সার্ভিস পেজ ক্রিয়েট করছেন 3 মাস পরে যায়, কারণ আপনি ভাবছেন যে আপনি আগে প্রথমে অ্যাওয়ারনেস টাইপ ব্লগ পোস্ট পাবলিশ করবেন, তারপরে একটু কম্পারিজন টাইপ ব্লগ পোস্ট পাবলিশ করবেন, তারপরে আপনি সার্ভিস পেজ ক্রিয়েট করবেন। সো ওইটা প্রবলেমেটিক। দ্বিতীয়ত হচ্ছে টোফু ব্লগস উইথাউট সার্ভিস পেজ হ্যাভ নাও হোয়ার টু সেন্ড দ্য রিডার। এখানে আবার দেখেন একটা লুপ হোল আছে। আপনি শুরুতে টোফু পেজ গুলোতে বলতেছেন যে আমি যে অ্যাওয়ারনেস এই পেজ গুলো ক্রিয়েট করবো, এখানে আমি সার্ভিস পেজ গুলোকে ইন্টারনাল লিঙ্ক করে দিব। তাহলে সার্ভিস পেজ তাহলে আপনি আবার কখন ক্রিয়েট করবেন? উইদাউট দ্য ক্রিয়েটিং সার্ভিস পেজ আপনার আসলে ওই পেজগুলো ইন্টারনাল লিঙ্ক আপনি করবেন কোথায়? সো এটা একটা মিসিং পার্ট। ওকে, সো এটা আসলে কখন কাজ করে? টোফু মোফু এগুলো কখন কাজ করে? যখন আপনার ব্র্যান্ডটা একটা ন্যাশনাল ব্র্যান্ড হবে, যখন আপনার ন্যাশনাল এসইও আপনি করবেন উইথ নো লোকাল ইন্টেন্ট, তখন আপনার এই মেকানিজমটা কাজ করবে। সাইটস দ্যাট অলরেডি হ্যাভ সার্ভিস পেজ বিল্ড এন্ড র্যাঙ্কিং, অর্থাৎ আপনার অলরেডি 100টা সার্ভিস পেজ আছে, সেটা খুব ভালো ভালো র্যাঙ্কিং এ আছে, তখন আপনি কি করবেন, ওইটার টপিক্যাল অথরিটি আরো বাড়ানোর জন্য ওই টপিকের উপরে আরো বেশি ব্লগ পাবলিশ করবেন, সেখান থেকে ট্রাফিক আসবে আপনার ওই সার্ভিস পেজ গুলাতে, তখন আপনার ওইটা আরো বুস্ট আপ হবে। আগেই আপনি ব্লগ পেজ ক্রিয়েট করে তারপর সার্ভিস পেজে যাবেন, ব্যাপারটা এরকম না। ওকে, ব্র্যান্ড উইথ 12+ months of runway and no urgency for lead, অর্থাৎ যেই ব্র্যান্ড গুলোর সাথে সময় আছে অ্যাটলিস্ট 6 মাস থেকে 12 মাস, তাদের জন্য আপনি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। তাদের আর্জেন্সি লিড পাওয়াটা খুব একটা আর্জেন্ট না, কারণ আপনি আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সাজাবেন, অনেকগুলো ব্লগ পাবলিশ করবেন, সেখান থেকে ট্রাফিক আসবে আপনার ওয়েবসাইটে, তারপর সেখান থেকে আপনি একটু কম্পারিজন টাইপ ব্লগ পাবলিশ করবেন, তারপরে সেখান থেকে সার্ভিস পেজে নিয়ে যাবেন। সো ইটস এ লং প্রসেস, সো ইট উইল টেক সাম টাইম। সো আপনার ক্লায়েন্ট আপনাকে এতক্ষণ সময় দিবেন না। ওকে, সো হোয়াট ইজ দ্য রাইট কন্টেন্ট প্ল্যানিং ফর লোকাল এন্ড সার্ভিস বেসড বিজনেস? অর্থাৎ আপনার কাছে যদি একটা লোকাল ক্লায়েন্ট আসে, লাইক হি ইজ আ ডেন্টিস্ট, আ প্লাম্বার অর আ গ্যারেজ ওনার, তাহলে তার জন্য আপনি কন্টেন্ট প্ল্যানিংটা কিভাবে সাজাবেন? সো স্টেজ 1, দ্য ফাউন্ডেশন উইক, এই উইকে আপনি ট্রাই করবেন হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট পেজ, জিবিবিটাকে ক্লিন আপ করা, ন্যাপ অডিট ঠিক করে ফেলা, এবং কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা এই জিনিসগুলা ইন দ্য ভেরি ফার্স্ট উইক আপনি সলভ করে ফেলবেন। এরপরে চলে যাবেন আপনি স্টেপ 2, যেখানে আপনি কোর 30 বা কোর 40 পেজ গুলা ক্রিয়েট করবেন। সো ফর এক্সাম্পল আমি একটা লাইভ প্রজেক্ট আপনাকে দেখাই। এই প্রজেক্টটা আমরা শুরু করছি এই মাসেই, এবং অলরেডি আমরা পেজ গুলা ক্রিয়েট করা শুরু করছি। সো দিস ইজ দ্য ওয়েবসাইট আর্কিটেকচার, এবং প্রথম 1 মাসে আমরা তো প্রতি মাসে 30টা করে পেজ ক্রিয়েট করব। সো প্রথম 1 মাসে আমরা এইভাবে পেজগুলো ক্রিয়েট করতেছি। কিভাবে পেজগুলো ক্রিয়েট করতেছি? সো ফর এক্সাম্পল আমি একটু দেখাই। আমরা
প্রথমে রেসিডেন্সিয়াল একটা ক্যাটাগরি থাকবে, এরপর থাকবে কমার্শিয়াল, এরপর থাকবে স্পেশালিটি, আর এরপর থাকবে ড্রাইওয়াল। সো রেসিডেন্সিয়ালের আন্ডারে থাকবে ইন্টেরিয়র পেইন্টিং, এক্সটেরিয়র পেইন্টিং, এরকম ডট ডট ডট। কমার্শিয়ালের আন্ডারে থাকবে অফিসিয়াল পেইন্টিং, রেস্টুরেন্ট পেইন্টিং, মেডিকেল ফ্যাসিলিটি, ডট ডট ডট। ড্রাইওয়ালের আন্ডারে এগুলো থাকবে, স্পেশালিটির আন্ডারে এটা থাকবে, চারটার আন্ডারে। আচ্ছা, এরপর আমরা যেটা করছি দেখেন সুন্দর করে। সো ফর এক্সাম্পল, সামওয়ান সার্চিং ফর ক্যাবিনেট পেইন্টিং নিয়ার মি, ওইটা আমাকে এইগুলাতে নিয়ে যাবে, এই পেজগুলোতে যাবে। সো দিস ইজ দ্য ভিজুয়াল সাইট ম্যাপ। অর্থাৎ আমার ওয়েবসাইটটা যখন আমি আমার ক্লায়েন্টকে বলছি আমার ওয়েবসাইটকে রিডিজাইন করব, সো এই রিডিজাইনটা আসলে দেখতে কেমন হবে। সো হোম পেজের এখানে মেনুতে কেউ যদি রেসিডেন্সিয়ালে মাউস ধরে এরকম নিচে এরকম 5টা সার্ভিস পেজ ওপেন হয়ে যাবে। কমার্শিয়ালে মাউস ধরলে এরকম 5টা সার্ভিস পেজ ওপেন হয়ে যাবে। ড্রাইওয়ালে মাউস ধরলে এরকম 4টা সার্ভিস পেজ ওপেন হয়ে যাবে। স্পেশালিটিতে মাউস ধরলে এরকম 3টা সার্ভিস পেজ ওপেন হবে। সার্ভিস এরিয়াতে এরকম এই পেজগুলো ওপেন হবে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মান্থ, অর্থাৎ মান্থ 1-এ। নো ব্লগ পোস্ট, নো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কিচ্ছু না, একদম সরাসরি সার্ভিস পেজ মানি পেজে আমরা চলে যাব। ওকে, আচ্ছা, সো হিয়ার ইট ইজ। এই যে আমার এই যে প্রত্যেকটা মেনুর আন্ডারে এইভাবে কাজ করবে। এবং এই যে মান্থ 1, এই 30টা পেজ আমরা একদম শুরুতে তৈরি করব। প্রথম 6টা ফাউন্ডেশন পেজ কোনগুলা? হোম পেজ, কন্ট্যাক্টাস পেজ, অ্যাবাউট, রিভিউ, গ্যালারি। এরপর সার্ভিস ছিল হাবস, 4টা মেইন সার্ভিস পেজ মানে মেইন পেজ থাকবে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ড্রাইওয়াল, স্পেশালিটি, এন্ড 15টা ডিটেল পেজ থাকবে এই যে এই 4টার আন্ডারে, এন্ড 5টা লোকেশন পেজ থাকবে। এইটা আমি একদম ফার্স্ট মান্থ, প্রথম মাসে আমি এই 30টা পেজ ক্রিয়েট করব। আদারওয়াইজ আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন ওই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি ঘোড়া ডিম পাবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমি ক্রিয়েট করলাম, তারপর আমি চলে যাব লোকেশন পেজগুলোতে। আমি কিন্তু আপনাদের ক্লাসে দেখাইছি, মনে আছে? আমি ক্লাসে একদম দেখাইছিলাম যে আমরা কিভাবে সার্ভিস পেজ, তারপরে আবার কি লোকেশন প্লাস সার্ভিস পেজ ক্রিয়েট করব। ওই যে ম্যারাথন ক্লাসে একদম একে সুন্দর করে দেখাইছিলাম, মনে করতে পারতেছেন? যে লাইক প্রথমে ক্রিয়েট করব ক্লিনিং সার্ভিস মিরপুর, ক্লিনিং সার্ভিস ধানমন্ডি, ক্লিনিং সার্ভিস গুলশান, ক্লিনিং সার্ভিস বনানী। এরপরে ক্রিয়েট করব কোন ধরনের? যে ক্লিনিং সার্ভিস মিরপুর, সোফা ক্লিনিং সার্ভিস মিরপুর, ইমার্জেন্সি ক্লিনিং সার্ভিস মিরপুর, প্লাম্বার ইন মিরপুর। অর্থাৎ প্রথমে যাব সার্ভিস প্লাস লোকেশন, তারপরে যাব লোকেশন প্লাস সার্ভিস। মনে আছে? জি ভাইয়া, মনে আছে। সো এইটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট স্ট্র্যাটেজি। কোনো ধরনের কোনো টফু মফুতে আমি গেলে আমি বিপদে পড়ে যাব। ওকে, এরপরে আমি যেটা করব, এরপরে ফাইনালি গিয়ে আমি এই যে বফুতে যাব, যে আমি সাপোর্টিং পেজগুলো যখন সব শেষ হয়ে যাবে, যে প্রাইসিং পেজ, ওয়াই চয়েস সব যাবে, এরপরে আমি এই যে মিডল অফ ফানেলের যে ব্লক কন্টেন্ট গুলো আছে সেই ব্লক কন্টেন্টে যাব সাপোর্টিং করব। মানে 4 মাসের মাথায় গিয়ে প্রথম 3 মাস আমার ফুল ফোকাস থাকবে আমার ওয়েবসাইটে যতগুলো সার্ভিস পেজ আছে, লোকেশন পেজ আছে, সেগুলো ক্রিয়েট করে ফেলা। প্রথম 3 মাস আমি আর কোনো ডাইনামামে তাকাবো না। তারপরে 4 মাসের পরে গিয়ে আমি এই ধরনের ব্লগ পেজগুলো যেগুলো আছে বা অ্যাওয়ারনেস কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করব, এবং সেই পেজগুলোর লিংক আমি ধরাই দেবো সার্ভিস পেজে যখন আমার ওগুলা কভার হয়ে যাবে। ওকে, বাট এগুলো লেস প্রায়োরিটি, এগুলো লেস প্রায়োরিটি। লাইক আমি যদি 10টা সার্ভিস পেজ ক্রিয়েট করি 1 মাসে, 4 মাসে মানে 4 নাম্বার মাসে গিয়ে আমি যদি নতুন করে 10টা সার্ভিস পেজ ক্রিয়েট করি, হয়তো 2টা ব্লগ পাবলিশ করবো। ওকে, আচ্ছা, সো এইটা যদি আপনি করেন, এইটা করলে আপনার কি হবে? এই যে সার্ভিস পেজ লঞ্চ ফার্স্ট, আপনার মানি পেজগুলা আগে আপনি লঞ্চ করতেছেন, এবং স্টার্ট র্যাঙ্কিং while you build supporting content। অর্থাৎ আপনার এই সার্ভিস পেজগুলো আগে র্যাঙ্ক করা শুরু করবে, দেন সাপোর্টিং কন্টেন্ট গুলো এসে আপনাকে সাপোর্ট দিবে। এভরি ব্লগ পেজ হ্যাজ আ সার্ভিস পেজ টু লিঙ্ক ফ্রম ডে 1। অর্থাৎ আপনি 4 নাম্বার মাসে যখন আপনি ব্লগ পেজ ক্রিয়েট করবেন, আপনার কাছে মাল্টিপল অপশন থাকবে যে আপনি কোন সার্ভিস পেজটাকে ইন্টারনাল লিঙ্ক করবেন। তবে এইখানে কালকে আমার বস আমাকে জিনিস শিখাই দিয়েছে আমাদের নেক্সট প্রজেক্টগুলোতে ইমপ্লিমেন্ট করতে, যে যখন আপনি নতুন কোন একটা পেজ পাবলিশ করবেন, আপনি কোন পেজ ইন্টারনাল লিঙ্ক করবেন জানেন? যেই পেজে সবচেয়ে বেশি ক্লিক এন্ড ভিউ আসতেছে এরকম রিলেভেন্ট পেজ। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। ধরেন আপনি 4 নম্বর মাসে যে একটা ব্লগ পাবলিশ করলেন, আপনার রিলেভেন্ট 3টা পেজ সার্ভিস পেজে আপনি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন। 3টা রিলেভেন্ট সার্ভিস পেজ আছে, কোনটা ইন্টারনাল লিঙ্ক করবেন? যেটায় সবচেয়ে বেশি ক্লিক, ভিউ এবং ভিজিটর আসছে, ওইটাই আপনি ইন্টারনাল লিঙ্ক করবেন। ওকে, সো এইটা হবে আপনার স্ট্র্যাটেজি। আপনি র্যান্ডমলি ব্লগ পাবলিশ করে উল্টাপাল্টা কাজ করলে হবে না। ওকে, এটা করলে কি হবে? দ্য ক্লায়েন্ট সিজ লিডস ইন দ্য মান্থ 2, নট ইন মান্থ 8 এবং 10। আপনার ক্লায়েন্ট ভাই 8 মাস পর্যন্ত আপনাকে টাকা দিবে বসায় বসায়, এটা যদি আপনি ভাবেন আপনি আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। আপনার ক্লায়েন্ট 1 মাস পরে আপনাকে প্যারা দেওয়া শুরু করবে, ভাই লিড কই। সো আপনাকে আগে অবশ্যই সার্ভিস পেজগুলোতে আপনাকে কি করতে হবে? মেইনলি ফোকাস করতে হবে। ওকে, এরপরে এই যে রিয়াল কন্টেন্ট প্ল্যান আমি এখানে একটা দিছি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা স্মার্ট ব্রাইট ডেন্টাল লন্ডন ওর জন্য আমরা যদি ক্রিয়েট করি, তাহলে আমরা কি করব? প্রথমেই আমরা ফাউন্ডেশন টাস্কগুলো ক্রিয়েট করব, কোর সার্ভিস পেজগুলো ক্রিয়েট করব, এরপরে লোকেশন পেজগুলো ক্রিয়েট করব, দেন আমরা ফাইনালি গিয়ে কম্পারিজন কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট যেগুলো আছে এগুলো ক্রিয়েট করব।
ওকে, সো আমরা যদি এটাকে একটু ফাইনাল ডিসকাশন বা ফ্রেমওয়ার্কে নিয়ে আসি, একদম লাস্ট এন্ডে পুরো জিনিসটাকে সামারি করার চেষ্টা করি, তাহলে আপনি এই 5টা কোয়েশ্চেন আগে নিজেকে করতে হবে। প্রথমটা কি, আর দ্য কোর সার্ভিস পেজ লাইভ এন্ড অপটিমাইজ, অর্থাৎ আমি যে কোর সার্ভিস পেজগুলোর কথা বারবার করে বলতেছি, এই যে কোর সার্ভিস পেজগুলা যেগুলো আমরা প্ল্যান করছি প্রথম মাসে এই 30টা, এরপরে বাকি এই আরো 150টা, সবগুলা পেজ কি আমার লাইভ হয়েছে? সবগুলা পেজ যদি আমার লাইভ না হয়, আমাকে সেগুলা লাইভ করতে হবে, সেগুলো আগে তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার জিবিপি আর ন্যাপটা কি ক্লিন আছে কিনা। আমার জিবিপি আর ন্যাপটা যদি ক্লিন থাকে, এটা আমাকে আগে উইক 1-এ ফিক্স করতে হবে। এরপরে বলতে হবে আমার লোকেশন পেজগুলা ক্লায়েন্টের জন্য দরকার আছে কিনা, লাইক ক্লায়েন্ট কি মাল্টিপল এরিয়ায় সার্ভ করে কিনা। যদি থাকে তাহলে আমাকে সার্ভিস পেজের পরে আমাকে কি করতে হবে, লোকেশন পেজগুলো ক্রিয়েট করতে হবে। এরপরে আমি ফাইনালি যা কম্পারিজন কন্টেন্ট যেগুলো আছে, যেগুলা একটা বায়ারের ডিসিশনটাকে, বাইং ইনটেন্টটাকে প্রভাব ফেলে, এইরকম কম্পারিজন টাইপ কন্টেন্ট দিব। এন্ড ফাইনালি যখন আমার এই 4টা শেষ হয়ে যাবে, তখন আমি টপ অফ দ্য ফাইনালে যে অ্যাওয়ারনেস কন্টেন্ট গুলো আছে সেগুলো দিব। এই 4টা স্টেপকে যদি আমি ডেঙে শুরুতে আমি অ্যাওয়ারনেস কন্টেন্ট বানাই, আমার ওয়েবসাইট আসলে কই থাকবে আমি নিজে জানি না। ওকে, সো দিস ইজ দ্য প্ল্যান। ওকে, ফাইন, ক্লিয়ার? এই পর্যন্ত বুঝাতে পারছি? আমার লজিক কি ভ্যালিড মনে হয়েছে কিনা এটাকে বলেন। মানে আমি যে লজিক্যাল এক্সপ্লেনেশনটা দিলাম, ইজ ইট ভ্যালিড মনে হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এনিওয়ান? Is it very clear? মাথা উল্টা কাজ করতে This video twice or thrice? কেন মাথা উল্টে যাচ্ছে? আমি তো ভাই সহজ, এত সুন্দর করে ভাই আমি তো সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। ভাই ফানেল All যেভাবে শেয়ার আমি করছেন যা ভাই, শেয়ার এরকম করছি, এরকম ভাবে share শেয়ার করে না কেউ ভাই। মানে আমি যা শেয়ার করছি আমার এজেন্সি সেম স্ট্র্যাটেজি ফলো করে। ভাই সেরা যে জায়গায় কোর্স করছি ভাই, ও এসব কিছুই বুঝাই নাই। আপনি এত সুন্দর করে যে মানে এক্সপ্লেন করতেন, সেরা ভাই, 100-তে 100। ওকে, থ্যাংক ইউ। ডক ফাইলটা কিভাবে পেতে পারেন? এই ডক ফাইলটা অনেক কষ্ট করে বানানো, এটা আমার পুরো এজেন্সির অনেক স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি। ডক ফাইলটা পেতে হলে অবশ্যই আমার ইউটিউবে যে লোকাল এসইও কোর্সটা আছে, এটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। শেয়ার করে ক্যাপশনে লিখতে হবে আপনার এক্সপেরিয়েন্স, ভালো খারাপ যেটাই হোক, সেটা শেয়ার করে স্ক্রিনশট আমার অ্যাডমিনকে দিলে অ্যাডমিন চেক করে তারপরে আপনাকে এই পুরো পিডিএফটা দিবে, আদারওয়াইজ পাবেন না। আই রিয়েলি ওয়ান্ট টু মানে হিয়ার অ্যাবাউট ইউর ফিডব্যাক, যে আমি এত কষ্ট করে ফ্রি ক্লাসগুলো নিলাম, আসলে আপনার কতটুকু শিখতে পারছেন। আমি কিন্তু একবারও বলি নাই যে আপনি আপনার প্রোফাইলে এটা শেয়ার দিয়ে আমাকে নিয়ে ভালো কথা বলবেন, একবারও বলি নাই। আপনার অনেস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আমি একটু অনেস্ট এক্সপিরিয়েন্স গুলো দেখতে চাই মানুষের, দ্যাটস ইট। বুঝতে পারছেন? ভাই সবচেয়ে ভালো লাগছে ব্র্যান্ড টেক পার্টটা। এভাবে ভাই, রিসার্চ করলে কি বলবো, ওই কোম্পানি মানে র্যাঙ্ক করতে বাধ্য। এতক্ষণ ধরে content, এরকম একটা কন্টেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি দেখেন, এটা ভালো লাগে নাই। এতটুকু ভাই বলতে পারি, বাংলাদেশে না, না, ভাই ওটা যারা তো ভালো আমাদের লাগছে ভাই। search engine সবচেয়ে optimization brand নিয়ে আমি যে video কন্টেন্ট তৈরি করে ভাই, আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন, অনেক ভিডিও দেখেন, কোর্স ভাই দেখেন, আপনি যে টাইপের কথাবার্তা এই content বলতেছেন, planning এর কোনো video নাই। মাত্র ভাই আমি দেখছি পাকিস্তানি যারা আছে ওরা মানে কি এই টাইপের কথাবার্তা বলে, মানে আপনি যেভাবে বুঝাইতেছেন এত ভালো করে, মানে বাংলাদেশের আর কারোর আমি পাই নাই। আমি অনেক ঘাটাঘাটি করেছি বাংলাদেশে, আপনার মতে এত সুন্দর করে এই একটা টপিক বুঝাইছে আর সেকেন্ড কেউ নেই। আর আমি ধন্যবাদ। শুধুমাত্র দেখি যে পাকিস্তানি যারা আছে তারা এই টাইপের, মানে আপনি যেভাবে বুঝাইতেছেন এত সুন্দর করে, ওরা মোটামুটি এইরকমই বুঝায়। বাংলাদেশে আর কেউ নাই, এতটুকু বলতে পারবো ভাই। শুনুন, অনেকে বলে কিন্তু ওদের কাছে কোনো প্রুফ নাই, কথা হচ্ছে এটা। মানে আমার সবাই বলে কিন্তু ওদের কাছে কোনো প্রুফ নাই, মানে দেখছি আমি এটা। না না ভাই, বলে না ভাই এত কোর্সের রিসোর্স নামে ওদের কাছে শুধু নাই। বেসিক শিখায়া তারপর বলে হ্যাঁ আপনাদের কোর্স করা হয়ে গেছে, যান আপনারা এসইও এক্সপার্ট। মানে এগুলা তো আপনি যেগুলো আজকে যে বুঝাইছেন ভাই, এগুলা কোনোদিন দেখিও নাই, আজকে ফার্স্ট টাইম ভাই আপনি এগুলা বুঝাইছেন। এখানে একটা বিষয় কি আছে ভাই। বলবো? হ্যাঁ, আমি যদিও প্রশংসা সামনাসামনি করাটা আমার কাছে ভালো লাগে, আমি তো যার প্রশংসা করব তার সামনাসামনি আমার ভালো লাগে। যদি আমি বলি অনেক এসইও এক্সপার্ট আছে, মনে করেন যে ক্লাসে আইসা অনেক চিল্লাপাল্লা করে আমি এই আমি ওই, ঠিক আছে। তো দিন শেষে দেখা গেল যে অসংখ্য স্টুডেন্ট কোর্সে ভর্তি হলো, হ্যাঁ, ভর্তি হওয়ার পরে দেখা গেল যে আপনি যেভাবে এক্সপ্লেইন করছেন বা যেভাবে ফানেলটা আমাদের সামনে উপস্থাপন করছেন, জাস্ট ফ্রি ক্লাসে যদি এতটুকু হুক করা যায়, হ্যাঁ, আমাদের ফ্রি স্টুডেন্টকে এমন ভাবে হুক করছেন। পেড কোর্সে অবশ্যই তার চেয়ে অ্যাডভান্স আছে, কিন্তু তাদের পেড কোর্সে তারা এই সেই এত অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের এসইও এক্সপার্ট, কিন্তু এমন ভাবে হুক করবে তো পেড ক্লাসে, কিন্তু ফ্রি পেড ক্লাস ওইটা করে না। ফ্রি ক্লাস তো ভাই ভিন্ন বিষয়। ভাই ঠিক আছে ভাই? একমত ভাই আপনার সাথে আমি। অনেক টপ রেটে দিচ্ছে ভাই, টপ রেটে পাঁচটা ভাই টপ স্টুডেন্ট রেটেড নিয়ে প্রো এসইও এক্সপার্ট, কিন্তু এরকম ভাবে ভাই আপনারে ধন্যবাদ। ভাইয়ের স্ট্র্যাটেজি গুলা যারা আর কি ইন্টারন্যাশনাল ফলো করে, বলতে পারছি, কিন্তু ওদের তো ক্লাসে কথাই বলা যায় না, মিউট করে রেখে দেয়, কেউই কথা বলতে পারে না, এমন অবস্থা করে।
ধন্যবাদ। আমি আসলে মেইনলি আমার কনসার্ন এটাই ছিল যে আমি দেখতেছিলাম যে মানে মানুষ এত ভুল শিখতেছে কেন। সো আই ফিল লাইক আচ্ছা ঠিক আছে আমি ফ্রিতে এগুলো দিয়ে দিই, অ্যাটলিস্ট মানুষ ভুল না শিখে, মানে অত আমি ফ্রিতে মানে যেমন ধরেন এই ব্র্যান্ড ডেকটা নিয়ে আমার যদি দেখাইতে হয় আমার আরো 2টা ক্লাস লাগবে। সো আমি পুরো দেখাইতে না পারলে অ্যাটলিস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারতেছি যে ওকে ফাইন, ইউ নিড টু গো দ্যাট ওয়ে, এই লেভেলে আপনাকে যাইতে হবে, আদারওয়াইজ আপনি বেটার রেজাল্ট আনতে পারবেন না। আবার ধরেন কন্টেন্ট প্ল্যানিংটা আমি দেখলাম মানুষ ভুলভাবে শিখতেছে। লাইক আপনি যদি আগে ব্লগ টক এগুলো ক্রিয়েট করেন হবে না। সো দেন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে কন্টেন্ট প্ল্যানিংটা একটু ঠিক করে দিই আপনাদেরকে। সো ভাই এই একটা জিনিস ভাই আমি 5-6 দিন থেকে খুঁজতেছি, মানে একটা কন্টেন্ট স্ট্রাকচার ওয়েবসাইটের, মানে আজকে যেটা দেখাইলেন শেষের দিকে ভাই, আজকে আপনি দেখাইলেন পেয়ে গেলাম ভাই, অনেকদিন থেকে খুঁজতেছি এরকম একটা জিনিস কিন্তু। ধন্যবাদ। আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আমরা এগুলো শেষ করবো। ভাই আমি তো আসলে ভাই ফ্রিতে ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপিরিয়েন্স টাকা নাই পাচ্ছেন বলে ভাই, ভাই তো কোর্সে ইন্টারন্যাশনাল জয়েন এজেন্সিতে করতে কাজ না হলে করে কোন লিঙ্কে কোর্সে জয়েন হতাম সেজন্য ভাই। আর কি। যারা একটা মূলত প্রশ্ন বড় বড় ইন্টারন্যাশনাল ইউটিউবারদেরকে ফলো করে তারা রিলেট করতে পারবে ভাই কিগুলা দিচ্ছে আসলে, কারণ এগুলা ওই কালিবুলকু আর বড় বড় কিছু ইয়ে আছে তারা এগুলা শেয়ার করে তাদের স্কুল কমিউনিটিতে অ্যাডভান্স ইয়াতে, উনি তো ফ্রিতে দিচ্ছে এগুলা। হ্যাঁ, আবার ওনার এজেন্সির দিয়া দিচ্ছে ফ্রিতে। তো যারা একটু একদম বিগিনার তাদের জন্য বুঝতে পেরা, কিন্তু যারা এই ফিল্ডে আছে তারা অনেক মানে বেনিফিট পাচ্ছে। থ্যাংক ইউ। আপনি যারা বিগিনার তাদেরকে জন্য আমার সাজেশন থাকবে আমার লোকাল এসে কোর্সটা একদম ক্লাস 1 থেকে দেখেন। বাংলাদেশে আর কারো কোর্স করতে হবে না, আমি অনেক ভুল ধরাই দিচ্ছি। আমাদের তো ভাই জানেন লোকাল এসিও নামে ভাই আমাদের মাত্র 2টা ক্লাস করাইছে, শুধু নাম মাত্র। হ্যাঁ, লোকাল এসিও হয়ে গেছে, তাও 40 মিনিটের 2টা ক্লাস। থাক মনে রাখবেন। আপনার তো পুরো প্লে লিস্ট, যেটা ফ্রি প্লে লিস্ট, ওইটাও তো মনে হয় 8-9টা ভিডিওর উপরে আছে। আচ্ছা শুনেন, এটার প্রবলেম আছে। আমার একদিন সেদিন কমেন্ট করে একজন গালি দিছে যে আপনি ক্লাসে যে আপনি 20টা ক্লাসে যা দেখাইছেন, আর লোকাল এসে মানে 20টা ক্লাস আছে, একজন আমাকে গালি দিছে বলছে আপনি 20টা ক্লাসে যা দেখাইছেন এটা 1 ঘন্টায় দেখানো সম্ভব। আমার কাছে ভাই comment এখনো আছে। দেখানো সম্ভব, কিন্তু ডিটেইলস তো থাকবে না। আপনি যে একদম মানে ভেঙ্গে ভেঙ্গে মানে সুন্দর করে যে এক্সপ্লেইন করতেছেন, ওরা তো এভাবে ও এক্সপ্লেইন করে না। দেখাইতে পারবে আর কিন্তু ভাই ও ছাড়া আর একদিন কেউ তো বুঝবে না সবকিছু তো আর আর মাথায় ঢুকে না, ওটা তো জানতে হ্যাঁ। হবে। আপনি সবকিছু একদিন দেখেন আমি কিন্তু ওইটা সবকিছু তো আর মানে মাথায় গিলবেন না। আমি ওইটা দেখার পর আমি আর কিছু তার বলি না, মানে তার বলার তার কিছু বলার আগ্রহটা এমন নষ্ট কিছু হয়ে মানুষ গেছে। ভাই, কিছু মানুষ তো থাকবে মানে পিটিতে আপনার বদনাম গাইতে, তো কিছু কারণ মানুষ আমরা একটু থাকবে। কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেই। ডাজ দিস কন্টেন্ট প্ল্যানিং ওয়ার্ক ফর ই-কমার্স? নো, দিস কন্টেন্ট প্ল্যান ইজ অনলি ফর সার্ভিস বেস এন্ড লোকাল বেস এসইও। ভাই কোর্সের জন্য ঈদে স্পেশাল ছাড় দেন। টু বি অনেস্ট এটা ডিসকাউন্ট দিয়ে আমি ওই যে প্রাইসটা দিছি সেটা দেওয়া, কারণ আপনি আসলে মানে সেদিন আমাকে কে যেন আমাকে ও আচ্ছা মজার কাহিনী বলি, দাঁড়ান একটু গল্প করি, আর কিছু দেখাবো, সার্ভিস পেজ আর হোম পেজের লেআউট দেখাবো। এগুলা ওইটার জন্য বেশি ওয়েট করতেছি ভাই আমি। আচ্ছা ওয়েট দেখাবো। এটা সরাসরি আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখাবো। একদিন সে আমাকে ফোন দিয়ে বলে কি যে ভাই আমি এনএসডিএ লেভেল 3 না কি জানি বললো, তো এখানে কোর্স করছি, এখন আপনার এখানে আমি কি আর কি নতুন শিখতে পারবো? আমি বললাম কি নাম বললেন? বললো এনএসডিএ না কি জানি। আমি বললাম আপনার যারা ট্রেনার আমার ক্লাস ভিডিও দেখে আপনাদেরকে শেখায়, তো আপনি এখানে কি করতে যাই না। পরে বলতে ভাই আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ভাই, আমি তো অনেক জায়গায় আরো 4-5টা কোর্স করছি ভাই, সবই খালি বিগিনার, মানে অ্যাডভান্স লেভেল কিছু বলে না। তো আপনার একটা ম্যারাথন ক্লাস দেখে আমার কাছে মনে হইলো যে আমি এতদিন যা শিখছি এসিও 10% শিখিনি। পরে আমি বললাম এটাই দ্যাটস ওয়াই। আর পরে আমি বললাম যে ভাই আপনি আমার কোর্স করেন, আপনাদের কাছে মনে হয় যে আমার এই কোর্সের ভ্যালু 5,000 টাকার, মানে আমি যে ভ্যালু মানে 5,000 টাকা এটা বেশি হয়ে গেছে, মানে বেশি বলতে কি মানে আপনার আমি এটা বলছি যে আপনার কাছে মনে হয় যে এই কোর্সের ভ্যালু মানে দামটা আরো 3 গুণ হওয়া বেটার ছিল, এটা যদি না মনে হয় আপনি আপনার কোর্স ফিটা পুরোটা রিটার্ন দিয়ে দিব। সো আসলে ডিসকাউন্ট দেওয়ার পক্ষে একদম মানে এই ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস, এর চেয়ে কমে আসলে আর পসিবল না। কারণ আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, অনেকেই তাও তো ভাই 2 কিছু আপনি নেন, অনেকেই যারা মানে সুবিধা দিয়েছেন। অনেকেই যারা কোর্স করায় যাদের ইউটিউব ভিডিও আছে এগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই কোর্সে আপনি কি পাবেন। এআই কন্টেন্ট রাইটিং নিয়ে ভাই কিছু বলেন। কন্টেন্ট রাইটিং বলতে কি দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। এআই কন্টেন্ট আমার ক্লায়েন্টকে আমি এর স্ক্রিনশট দিব না। কালকে আমার বস আমাকে বলতেছে যে মানে আমাকে দেখাইতেছিল যে আমরা আসলে কোন লেভেলে কন্টেন্ট লিখবো। এই দেখেন ব্র্যান্ডেকটা যদি আপনি দেখেন, ধরেন আপনি ক্লড দিয়ে কন্টেন্ট লিখবেন, আমিও ক্লড দিয়ে কন্টেন্ট লিখবো, আমার কাছে ব্র্যান্ডেক আছে, মানে ব্র্যান্ডেকে এরকম ইনসেন লেভেলের ডাটা আছে, আপনার কাছে নাই। এবার বলেন কার কন্টেন্ট বেটার হবে? অবশ্যই আপনারটা। কমন সেন্স ইউজ করেন, কার কন্টেন্ট বেটার হবে? সো আপনি অবশ্যই গুগল ডোন্ট কেয়ার অ্যাবাউট আপনি দিয়ে লিখছেন না কি দিয়ে লিখছেন, গুগল অল ইজ কেয়ার অ্যাবাউট আপনি কতটা এন্টিটি অপটিমাইজ হইতে লিখছেন, প্রত্যেকটা এন্টিটির মধ্যে কানেকশনটা কি, তারপরে হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল রিলেভেন্স থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনি কত সুন্দর করে তুলে ধরতে পারছেন, দ্যাটস ইট। ইউনিকনেস গুলা হ্যাঁ পেন পয়েন্ট গুলা কত সুন্দর করে তুলে ধরছেন এইটা। সো আমার ক্লায়েন্ট আমার বস আমাকে বলতেছিল, আমি দেখি স্ক্রিনশট পাইলে দিবনে মিটিং এর, সো বলতেছিল যে পিপল আর থিংকিং দ্যাট যে
এআই কন্টেন্ট গুলো আমাদেরকে রিপ্লেস করে দেবে, বাট ওরা তো ইমাজিনই করতে পারতেছে না যে আমরা আসলে কোন লেভেলে কন্টেন্ট প্রডিউস করবো, বুঝতে পারছেন? সো আমাদের কন্টেন্ট প্রডিউসের এইটাই অন্য লেভেলের, মানে একদম এমন টপ নচ কন্টেন্ট প্রডিউস করা ইটস নট, মানে খুবই টাফ। যেমন ধরেন সেদিন আজকে দেখলাম আওয়াল ভাই বলছিল যে এআই এজেন্ট ততখানি স্মার্ট যতখানি আপনি স্মার্ট, বুঝতে পারছেন লাইনটা? মানে আপনার যে এআইটা ও ততখানি স্মার্ট যতখানি আপনি স্মার্ট, বুঝছেন? বরঞ্চ হিউম্যান আনস্ট্রাকচার জিনিসপত্র দেখলেও বুঝতে পারে, ওরে তো একদম স্ট্রাকচার ওয়েতে দিতে হয়, নাহলে বুঝেই না। আপনি যদি ওরে প্রম্পট ওইভাবে না দিতে পারেন, আপনি ওকে ট্রেন করতে না পারেন, ও আপনাকে যা দিবে ওইটা আসলে গার্বেজই হবে। আপনার মাথায় যদি গার্বেজ থাকে ও আপনাকে গার্বেজ দিবে, আপনার মাথায় যদি ডায়মন্ড থাকে ও আপনাকে ডায়মন্ডই দিবে, বুঝতে পারছেন? সো ইটস অল অ্যাবাউট ইউ। ওকে, লেটস গো টু দা কন্টেন্ট লেআউট। আমরা সবচেয়ে বড় একটা যে ভুল করি, আমরা একটা ক্লায়েন্টের প্রজেক্ট আসার পর বিভিন্ন আগডুম বাগডুম কাজ করি। আগডুম বাগডুম কাজ মানে এইটা কিওয়ার্ডে চলে যায়, এই কন্টেন্ট মানে উল্টাপাল্টা। দ্য ফার্স্ট থিং উই নিড টু ফিক্স ইজ দা ওয়েবসাইট লেআউট। একটা লেআউট আপনাকে অনেক কিছু দেয়, আপনার কনভার্সন রেট বাড়ায় দেয়, কারণ জিবিবি থেকে মানুষ কিন্তু ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যে সবকিছু দেখে ওখান থেকে কল মানে বুকিং ফর্মে সাবমিট করে। তারপরে ওয়েবসাইটে আপনার অথরিটি, আপনার ইইটি সিগন্যাল মানে ইএটি সিগন্যাল, এই সব কিছুর উপর বেস করে কিন্তু আপনার জিবিবিটার র্যাঙ্কিং এ বুস্ট আসে। ওকে, এই সব কিছুই কিন্তু আসে। সো আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটটা একদম পিকচার সলিড করতে হবে। সো পিকচার সলিড করার জন্য একটা পিকচার সলিড লেআউট লাগবে, দেন ওই লেআউটের উপর বেস করে আপনাকে কন্টেন্ট দিতে হবে। ওকে, সো হিয়ার ইজ দ্য লেআউট ফর হোম পেজ। সো দেখেন হোম পেজের লেআউট গুলো আপনি কিভাবে বানাবেন। সো এইটা রিসেন্টলি আমার ক্লায়েন্টের ডিজাইন করা, মানে ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হোম পেজের লেআউট। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি রাখতেছি দেখাই। আমরা ফার্স্ট অফ অল এখানে, হ্যাঁ, সো এখানে আমাদের ব্র্যান্ডের লোগো, আর এখানে যে মেনুগুলা, একটু আগে মেনুগুলো দেখাইছি, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ড্রাইওয়াল, এরিয়াস, অ্যাবাউট। এখানে মাউস ধরলে ড্রপ ডাউন ওপেন হবে। এখানে হিরো সেকশন, আর এখানে ইমেজ। ওকে, এবং এখানে তার রিভিউ গুলা 4.9 স্টার, 41 বছরের অভিজ্ঞতা, 10,000 লাস্ট প্রজেক্ট। এখানে দুইটা বাটন, সিটিএ বাটন। আচ্ছা, এরপরে হচ্ছে একদম তার হিরো সেকশনের পরে রিভিউ ক্যারাসেল, মানে রিভিউ গুলা 1 বাই 1 যাবে। অর্থাৎ আমি চাচ্ছি যে কেউ যখন আমার হোম পেজে ল্যান্ড করবে, ল্যান্ড করে শুরুতেই সে আমার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেল হিরো সেকশনে, এন্ড সেকেন্ড সে আমার রিভিউ গুলা দেখবে। শুরুতে তাকে আমি একটা ট্রাস্ট সিগন্যাল দিব যে দেখো দেয়ার আর হান্ড্রেডস অফ গুড রিভিউ অ্যাবাউট মি। এরপর আমি চলে যাবো ইন্ডাস্ট্রি ব্যাজেসে, আমি ইন্ডাস্ট্রি ব্যাজ গুলা মানে তাদের সার্টিফিকেশন গুলা এগুলো আমি তুলে ধরবো। আচ্ছা, এরপরে পরের লেয়ারে আমি আমার যে সার্ভিসটা আছে, সার্ভিস গ্রিড গুলা সেগুলো ধরবো, যেমন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ড্রাইওয়াল, স্পেশাল, এটা দিলাম। এরপরে আমার ভিজুয়াল প্রুফ অফ ওয়ার্ক কোয়ালিটি। মনে রাখতে হবে আমার এখানে ক্লায়েন্ট আমার এই জায়গায় আইসা পড়ছে, ওয়েবসাইটের মাঝামাঝি অবস্থায় আইসা পড়ছে, মানে কি এটা একটা হট লিড। এই হট লিডকে আমাকে কনভার্ট করতে হবে। দিন শেষে ক্লায়েন্ট দেখবে সে কয়টা লিড পাইছে, কয়টা কাস্টমার পাইছে। ক্লায়েন্ট যদি কাস্টমার পায় ভাই, ওই আপনার টাকা দিয়ে ভরে ফেলবে, ও আপনাকে একটা কোয়েশ্চেন করবে না। সো আমরা এখানে কি করবো, একটা ভিজুয়াল প্রুফ দিব, বিফোর আফটার কাইন্ডটা কেস স্টাডি টাইপ। ওকে, সো এবং এখানে আমি যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের একটা ডেসক্রিপশন মানে টাইটেল, তারপরে হচ্ছে সেই প্রজেক্টের ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, কতদিন লাগছে, কত স্কোয়ার ফিট, এগুলো সবই কিন্তু এন্টিটি, এগুলো সব এন্টিটি। এই জিনিসগুলো গুগল খুব ভালো মতো দেখবে। ও আচ্ছা ঠিক আছে, এই লোকটা এই এতক্ষণ সময় নিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করছে, তার একটা প্রুফ তার ওয়েবসাইটে আছে। সো গুগল এই জিনিসগুলো খুব ভালো মতো খাবে। এরপরে হচ্ছে আমি কিছু ডিফারেন্সিয়েটর রাখছি যে কেন আমি বেস্ট। সো এই জিনিসগুলো আমি সুন্দর করে এখানে রাখছি। এরপরে আমার স্টেপগুলো রাখছি, প্রসেস, কোন কোন প্রসেস। এরপরে কন্টেন্ট সেকশন, এখানে টপিক্যাল অথরিটি মানে টাইপ আমি কন্টেন্ট দিব। এখানে আমি মেইনলি তুলে ধরার চেষ্টা করব আমার পেইন পয়েন্ট গুলা। অর্থাৎ যেমন ধরেন আমার যদি একটা এইটা যেমন এই ক্লায়েন্টটা হচ্ছে একটা পেইন্টিং কোম্পানি। সো ঢাকা শহরে পেইন্ট যারা বাড়ি বানায়, দেখেন ঢাকা শহরে কিন্তু প্রচুর ধুলাবালি, এয়ার পলিউশন। সো বাইরের ওয়ালটা কি ডাস্ট, তারপর বৃষ্টিতে ডাম্প হয়ে যায়। সো আমি এই যে পেইন পয়েন্ট গুলা, এইগুলো আমি এইখানে তুলে ধরবো এবং ইমেজ দিয়ে। ওকে, এরপর আমি সার্ভিস এরিয়াটা ইনক্লুড করে দিব, প্রত্যেকটা সার্ভিস এরিয়ার যে পেজ গুলো আছে সেখানে ইন্টারনাল লিঙ্ক করে দিব। এবং গেস হোয়াট, আমি এখানে ইউটিউব ভিডিও গুলা, হিউম্যান যে রিভিউ গুলা সেগুলো দিয়ে দিব। অর্থাৎ আমার ক্লায়েন্টের সার্ভিস যারা নিচ্ছে এদের ভিডিও গুলা আমি এখানে এমবেড করে দিব। এবং আপনাদের একটা মজার জিনিস শিখাই দেই, সেটা হচ্ছে ইউটিউবে আপনার জিবিপির সাথে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করেন এবং আপনি যদি আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে আপনার জিবিপির নাম এবং আপনার অ্যাড্রেস দিয়ে দেন, সার্ভিস এরিয়া দিয়ে দেন, তাহলে দেখবেন ইউটিউব ভিডিও দেখার সময় ইউটিউব ভিডিওর নিচে গুগল ম্যাপ চলে আসবে, অটোমেটিক গুগল ম্যাপ চলে আসবে। অর্থাৎ কেউ যখন আপনার এই ভিডিওটা যখন দেখবে, ঠিক আছে, ইউটিউবে, তখন তার কাছে গুগল ম্যাপ সাজেশন চলে আসবে। এবং গেস হোয়াট, গুগল রিসেন্টলি সোশ্যাল মিডিয়া থেকে একদম ডিরেক্টলি ডাটাগুলোকে
এক্সট্রাক্ট করতেছে, লাইক ফেসবুকে ডাটাগুলো জিবিপিতে শো করতেছে, তারপরে রেডিটে ডাটাগুলো শো করতেছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওদের ডাটাগুলো শো করতেছে। সো মেক শিওর আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট পাবেন, অল দা 6 সোশ্যাল মিডিয়া, 6টা না 7টা সোশ্যাল মিডিয়া যেটা অ্যাভেলেবল আছে জিবিপিতে অ্যাড করার জন্য, প্রত্যেকটা যেন অপটিমাইজ থাকে, প্রত্যেকটা যেন রেগুলার কন্টেন্ট যায় এবং আপডেটেড কন্টেন্ট যায়। দিস উইল হেল্প ইউ টু র্যাঙ্ক বেটার ইন ম্যাপ। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমি একটা মিড সিটি ব্যানার রাখবো, এরপর আমি অ্যাবাউট স্নিপেটটা রাখবো। আমরা এখানে ভুল করি, দেখবেন বেশিরভাগ ওয়েবসাইটে 90% ওয়েবসাইট দেখবেন হিরো সেকশনের পরেই অ্যাবাউট আস। পিপল ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর বিজনেস অর ইউ, এটা মানুষ জানতে চায় না, যেটা নিচের দিকে রাখবেন অলওয়েজ। এবং এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যে কোম্পানির ওনার তার সম্পর্কে যত ডিটেলস দেওয়া যায়, তার যত এক্সপার্টাইজ আছে এগুলা ইনক্লুড করবেন। এটা ইইএটি তে হেল্প করবে, ট্রাস্ট সিগন্যাল তৈরিতে হেল্প করে। ওকে, এরপরে আমরা কিছু এফএকিউ রাখবো এবং এই এফএকিউ গুলাও হবে একদম ক্লায়েন্টের পেন পয়েন্ট বেসড। এন্ড ফাইনালি আমি একটা কোড ফর্ম রাখবো, এন্ড দেন ফুটারে আমি বাকি সার্ভিস পেজ গুলো অ্যাড করে দিব। এরপরে যদি আমরা সার্ভিস পেজের লেআউট গুলোতে চলে যাই, সার্ভিস পেজ গুলোকে আমরা কাইন্ড অফ সিমিলার বাট একটু টুইস্টেড ওয়েতে রাখতেছি। প্রথমে অ্যাজ ইউজুয়াল হিরো সেকশন, রিভিউ সেকশন, ইন্ডাস্ট্রি ব্যাচ, দেন ওই পার্টিকুলার সার্ভিসটার ওভারভিউ, ওই পার্টিকুলার সার্ভিসের একটা 2 ব্লকের একটা ওভারভিউ এখানে থাকবে। প্রথমে বাম পাশে ইমেজ, ডান পাশে টেক্সট, ডান পাশে ইমেজ, বাম পাশে টেক্সট। আপনি আপনার মতো স্টাইল করতে পারেন, বাট এটা আমার কাছে ভালো লাগে, এভাবে আমি সুন্দর করে কন্টেন্ট দিব। এরপরে কিছু ভিজুয়াল প্রুফ দিব, কেস স্টাডিজ দিব, তারপরে একটা প্রসেস দিলাম। দেন প্রোডাক্টের কোন কোন ম্যাটেরিয়াল, আমরা যেহেতু এটা পেইন্টার ছিল, সো আমরা কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করি, কি কি আইটেম ইউজ করি, সেগুলো আমরা ইন ডিটেলসে দিব। এগুলো আমার এন্টিটি অপটিমাইজ কন্টেন্টে হেল্প করবে, এই যে এন্টিটি রিচ এসইও সেকশন। বিকজ এই যে একটা পেইন্টার কোন কোন টুলস ব্যবহার করে, কোন কোন প্রোডাক্ট ইউজ করে, কোন ধরনের রং ইউজ করে, কালার ইউজ করে, কোন কোন কালার কোন ওয়েদারের জন্য ভালো, এই জিনিসগুলো গুগল খুব পছন্দ করে। এরপরে আমরা এখানে কিছু কম্পারিজন টাইপ টেবিল দিব, কেন আসলে এই কোম্পানির চেয়ে আমার কোম্পানি বেটার এটা বলবো। এখানে কিছু প্রুফ দিব, কিছু ইমেজেস দিব, কিছু প্রাইসিং ফ্যাক্টর দিব, যে কোন কোন কারণে আপনার প্রাইসিং ফ্যাক্টর ওঠানামা করে। এটা ট্রান্সপারেন্সি ব্লক, এটা আমার ইইটিতে সহায়তা করবে। এরপর কিছু শর্ট ফর্ম কন্টেন্ট দিব, লোকাল পেন পয়েন্ট থাকবে, কিছু লোকাল ম্যাটার থাকবে, মানে আমার সার্ভিসের একটু লোকাল ম্যাটার গুলো থাকবে, প্রোডাক্ট এন্ড মেথড সম্পর্কে কিছু ডেসক্রিপশন থাকবে। প্রত্যেকটা ব্লকে আমার 200 থেকে 250 ওয়ার্ডের কন্টেন্ট যাবে। আচ্ছা, এরপরে আমার সার্ভিস এরিয়া গুলো আমি আবার এখান থেকে ইন্টারনাল লিংক করে দিব। মিড সিটি থাকবে, সার্ভিস এফএকিউ স্পেসিফিক কিছু এফএকিউ থাকবে, এন্ড দেন ফাইনালি আমি আমার যে রিলেটেড সার্ভিস গুলো আছে সেগুলো আমি কি করব, এখান থেকে ক্রস লিংক করে দেব, ইন্টারনাল লিংক করে দিব। ওকে, সো এন্ড দেন ফাইনাল একটা কোড ফর্ম, এন্ড দেন ফাইনালি ফুটার। সো এইটা আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে আরো 4-5টা ক্লাস লাগবে। সো আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, সো দ্যাট ইউ গাইস ক্যান রিলেট যে আসলে আপনাকে কোন লেভেলে কাজ করতে হবে টু চার্জ 1000 to 2000 USD per month from a client. So এই ক্লায়েন্ট এই পুরা প্রসেসটা তো আগের ব্যাচে দেখাইছি। মনিরুজ্জামান ভাই আছেন নাকি ক্লাসে? আপনাদের দেখাইছেন এটা? ভাই শীটটা কি শেয়ার করা যাবে কোনোভাবে? নো ওয়ে। যা হোম পেজ লাউডটা জাস্ট। জি ভাই দেখাইছেন প্লিজ, ইটস নট পসিবল। দেখেন আপনাদেরকে আমি ফ্রিতে অনেক কিছু দিছি, এমন কিছু রিকোয়েস্ট করেন না যেটা আমার পক্ষে দেওয়া পসিবল না। রাখতে না পারলে আপনাদের মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। আপনাদেরকে আমি দেখাই দিলাম, বাকিটা আপনারা করে নেন। সো এটা আমি পুরো আমার ক্লায়েন্টকে পাঠাইছি, ক্লায়েন্টের ফিডব্যাক কি ছিল সেটাও আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করছি। সো ক্লায়েন্ট ওয়াজ সুপার হ্যাপি এবং খুবই ইমপ্রেস। So yes, this is how you should deal with a client. রেকর্ড ক্লাস পাবো পরে Record পাবেন। So this is how you should deal with your client. এবং এইভাবে যদি আপনি যখন ক্লায়েন্টের একদম শুরু থেকে দেখেন, আপনি চিন্তা করেন আমি শুরু থেকে আমার ক্লায়েন্টকে কি কি দিচ্ছি, হোম পেজের লেআউট দিচ্ছি, সার্ভিস পেজের লেআউট দিচ্ছি, এইভাবে কন্টেন্ট প্ল্যানিং হবে, এইভাবে পেজ ক্রিয়েট করব। এখন বলেন এই ক্লায়েন্টকে আমাকে মাসে $2000 দিবে কি দিবে না বলেন? আপনার কাছে কমন সেন্স কি মনে হয়? আপনারা একদিন এসইও কোর্স করছেন, এসইও শিখছেন, আপনারা ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ বেসিক্যালি হচ্ছে কি ভাইয়া, ক্লায়েন্ট আমরা যত কিছু করি না ওরা শুধু লিড চাই, বুঝছেন? মানে আমরা যত কিছু বলি তত কিছু করি, ওরা শুধু লিড চাই। আসবে কখন? এভাবে যখন প্রপার স্ট্রাকচার হয়ে যাবে তখনই লিড আসবে, আদারওয়াইজ আসবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলে ফেলেন স্যার। ভাইয়া হোম পেজে কি ইউটিউব ভিডিওগুলো এমবেড করে দিব? ইয়েস। কোন ভিডিওগুলা? সরাসরি প্রজেক্টের ভিডিও বা প্রজেক্টের ফিডব্যাক ভিডিও বাই ইওর ক্লায়েন্ট। এই যে ইউটিউবের যারা কাস্টমার রিভিউ, মানে কাস্টমার যারা এই সার্ভিসটা নিয়েছে তারা যে হ্যাপি হয়েছে সেটার যে রিভিউটা, সেই রিভিউটা আমি হিরো সেকশনের ঠিক নিচে যদি আমি রাখি তাহলে কি কোনো অসুবিধা আছে? না, আপনি কিন্তু একটু এটা অসুবিধা নাই। আমি আসলে গুগল রিভিউটা রাখাটা প্রেফার করি। কেন? কারণ বাইরের দেশে ওরা গুগল রিভিউটা ইউজ টু বেশি, ওরা গুগল রিভিউটাকে বেশি প্রায়োরিটি দেয়, বুঝতে পারছেন? বাট ইউ ক্যান ডু বোথ। কেন আমি বললাম, ধরেন সেদিন দেখলাম লিঙ্কডিনের একটা পোস্ট, সেটা হচ্ছে
এটা আমরা হয়তো নেক্সট প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো, এটা মানে আপনাদের ব্যাচেও দেখাবো আমি। সেটা হচ্ছে এই যে আমার 180টা পেজ আমি ক্রিয়েট করব, 180টা সার্ভিস পেজ আমি ক্রিয়েট করব, আমি কি সেম স্ট্রাকচার ফলো করব বলেন দেখি? এই যে আমি যে অবভিয়াসলি না। 180টা সার্ভিস পেজ ক্রিয়েট করব, আমি কি এই সেম স্ট্রাকচারটা ফলো করব? আগে হইলেও আমি করতাম, বাট এখন যেটা বলতেছে সবাই যে এইটা যদি আমি ক্রিয়েট করি, গুগল উইল ফিল লাইক ওকে ফাইন 180টা সার্ভিস পেজের স্ট্রাকচার সেম বাট কন্টেন্ট ডিফারেন্ট, তার মানে এখানে কোনো একটা ঘাপলা আছে। সো আমরা যেটা করবো এখানে কিছু টুইস্ট করব, কোনোটায় হয়তো কেস স্টাডি দিব, কোনোটা হয়তো কম্পারিজন টেবিল দিব, কোন জায়গায় যেমন আপনি যেটা বললেন হিরো সেকশনের পরে হয়তো ইউটিউব রিভিউ দিছি, কোনোটা হয়তো ফেসবুকের রিভিউ দিব, কোনোটা হয়তো জিবিবির রিভিউ দিব। সো উইল ডু বোথ, দেখবো কোনটা বেশি কাজ করতেছে, কোনটা ভালো র্যাঙ্ক করতেছে, দেন ওইটার উপর বেস করে বাকিগুলোকে সাজাবো। বুঝতে পারছেন? সো ইটস আ অনগোয়িং প্রসেস। ভাই আরেকটা জিনিস মনে হয় আমার কাছে মিস হয়েছে, যে আমি গতকাল একটা ওয়েবসাইট অডিট করতেছিলাম, দেখলাম যে ওখানে কি সুন্দর করে টিম মেম্বারদের একটা ছবি হোম পেজে রাখা হয়েছে, সবাই একটা টিম একই টি শার্ট পরে, ওই মানে একটা টিমের ছবি এটা হোম পেজে, এবং এফএকিউটাও হোম পেজে রাখছে। হ্যাঁ আমরা তো রাখছি, আমরা তো অ্যাবাউট রাখছি, হোম পেজে রাখছি, এটা রাখছি। অ্যাবাউট এর কথা বলি নাই, আমি বলছিলাম যে হোম পেজে টিম সম্পর্কে রাখছি, এই যে রাখছি তো। ও আচ্ছা, রাখছি টিমের ছবিটা মানে এটা জাস্ট একটা ডেমো। আপনি এখানে টিমের ছবি রাখতে পারেন, যে আওয়ার টিম, অ্যাবাউট আস, মানে এটা উই ক্যান কল ইট অ্যাবাউট স্নিপেট। সো আইডিয়াটা হচ্ছে অ্যাবাউট স্নিপেট, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর প্রশ্ন ভাইয়া, লোকাল এসইওতে আপনার মতো করে কি দিবেন না দিবেন। হ্যাঁ ভাইয়া, লোকাল এসইওতে কি প্যারাসাইট এসইওটা তো মনে হয় অবশ্যই কাজ আসবে না? না, কে বলছে? ওই যে বললেন এই টফুতে ওই ব্লগ বা মিডিয়ামে ধরেন আমি একটা আর্টিকেল পাবলিশ করলাম, ইটস নট অ্যাবাউট অস, অর ইটস নট অনলি অ্যাবাউট দ্য আর্টিকেল, ইটস যে সেদিন আমি একটা পোস্ট দেখলাম, ধরেন ওই আপনার জিবিপিতেই ম্যাপ প্যাকে যখন আপনি একটা জিবিপিতে ক্লিক করছেন, ক্লিক করে তখন ওই জিবিপির, আমি একটু দেখাই ফর এক্সাম্পল, এটা আমার এখানে দেখাইতেছে না, ওইখানে দেখাইতেছিল লাইক আপনার ওইখানে লিটারালি রেডিটের ইগুলা শো করতেছিল। বুঝতে পারছেন? রেডিটের ইগুলা শো করতেছিল, মানে লাইক রেডিটের ফিডব্যাক গুলো শো করতেছিল, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ওইখান থেকে যেমন আপনার ওয়েবসাইটে সার্ভিস পেজ গুলোর কাজ কি? জিবিপিতে বুস্ট করা না, হেল্প করা না? সো এই জিনিসগুলোও আপনাকে হেল্প করবে। আর যেহেতু আপনার ওই রেডিট বলেন, কোরা বলেন, এগুলার যে কোয়েশ্চেন গুলো হবে, লাইক কোয়েশ্চেন গুলো কিন্তু এরকম হবে, লাইক আই এম লুকিং ফর আ বেস্ট ক্লিনিং কোম্পানি ইন হাউস্টন, ক্যান এনিওয়ান সাজেস্ট মি? সাজেস্ট করলো, তার মানে কি ইন্টেন্টটা লোকাল অথরিটির। ওইখানে যদি আপনি ওটাকে প্রপারলি মার্কেটিং করেন, ওইখান থেকে মানুষ ক্লিক করে কই আসবে? আপনার জিবিতে আসবে। জিবিতে আসলে তখন গুগলের কাছে এটা কি মনে হবে? গুগল মনে করবে ইয়েস, ইউ আর দ্য কোম্পানি দ্যাট পিপল আর লুকিং ফর, তখন আপনাকে প্রায়োরিটি দিবে। বুঝতে পারছেন? সো আপনি সবকিছুই করবেন। তাহলে যদি এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা তো করতাম না, তাহলে সার্ভিস পেজও ক্রিয়েট করতাম না। গুগলকে একটা ইকোসিস্টেমে ফেলাইতে হবে, সব দিকটা বুঝাইতে হবে যে আই এম দ্য বেস্ট। বুঝতে পারছেন? এখানে তো তখনই টাইম স্পেন্ড করবে যখন জিবিপি ওয়েবসাইট প্রপার অপটিমাইজ, আপনি যে কোর 30 বা কোর 40 এগুলা সবকিছু প্রপার ইমপ্লিমেন্ট করার পরেই না ওগুলাতে টাইম ব্যয় করবে, তাই না? প্রপার ইমপ্লিমেন্ট বলতে কি, আপনি মান্থ 1 কিন্তু আমার কোর 30টা ক্রিয়েট করা ডান, এরপরে আপনি বাকি কাজগুলো এখন শুরু করে দিতে পারেন। বুঝতে পারছেন? বাকি কাজগুলো শুরু করে দিতে পারেন, যেমন সাইটেশন গুলো করা, তারপর আপনার যেই ভ্যালুয়েবল যে ডিরেক্টরি গুলো আছে, জাস্ট উল্টাপাল্টা ফ্রি ডিরেক্টরি গুলোতে না, ভ্যালুয়েবল যেগুলো আছে ওখানে সাইটেশন ক্রিয়েট করা। তারপরে হচ্ছে এটা তো আপনাদের দেখানো সম্ভব হয় নাই, লোকাল নিউজ পেপার গুলোতে নিউজ বের করা, তারপরে লোকাল ফুটবল টিম, লোকাল ইভেন্ট এগুলোতে স্পন্সর করা, অনেক কিছু আছে। বুঝতে পারছেন? ভাই চেম্বার অফ কমার্স থেকে ভুগতেছি ভাই, সাজেশন আছে, রেকমেন্ডেশন? চেম্বার অফ কমার্স এখান থেকে নিতে হবে। ভাই চেম্বার অফ কমার্স থেকে কিভাবে নেওয়া যায়? এটার কি কোনো একটা প্রসেস সামান্য? এটা আমাদের পক্ষে পসিবল না। যেমন আমি সেদিন কালকে আমার বসে বলতেছিলাম যে আমাদের এই কোম্পানিগুলার চেম্বার অফ কমার্স থেকে আমরা কিভাবে নিব, তখন ও বলতেছিল ওর বাড়ি তো ভাই ইউকেতে, ওর লোক আছে ওখানে, যেরকম ওর লোক আছে এই চেম্বার অফ কমার্স থেকে লিঙ্ক আনার, ওর লোক আছে যাদের জার্নালিস্টদের সাথে ওর ডিল করে। যেমন ও আমাকে একটা দেখাইলো কালকে, একটা ওয়েবসাইট আছে যেখানে মান্থলি ও $500 ফি দেয়। ফি দিলে কি হয়, ওইখানে ও একটা কন্টেন্ট দেয়, লোকাল নিউজ পেপার গুলা ওইটা পাবলিশ করে, ঠিক আছে? এবং ক্লায়েন্টরা এটা দেখে অনেক খুশি হয় যে লোকাল নিউজ পেপারে তার কোম্পানি সম্পর্কে বলছে, এবং এটা গুগলও অনেক পছন্দ করে। এবং এটা যেন ক্লায়েন্ট খুশি হয়, ক্লায়েন্ট
ও আমাকে বলছিল ক্লায়েন্ট যখন এটা দেখে দে আর উইলিং টু পে থাউজেন্ডস অফ ডলার, বুঝছেন? এগুলো আমার কালকে দেখাইতেছিল। So, এখন এটা আপনার জন্য টাফ যে লোকাল চেম্বার অফ কমার্সে যায় আপনি বললেন যে ভাই আমাকে লিঙ্ক দাও, সেটা দিবে না। সেটা আপনাকে যেটা বলতে হবে, আপনার ক্লায়েন্টকে বলতে হবে ভাই তুমি এটা ব্যবস্থা করো। ওই নেটওয়ার্ক থাকা লাগবে, রিলেশনশিপটা বিল্ড করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে। এখন সবচেয়ে টাফ হচ্ছে ভাই এরকম কোয়ালিটিফুল লিংক আর হচ্ছে প্রপার কন্টেন্ট এটা রাইটার পরে, পাওয়া। এটা পরে, ট্রাস্ট মি, আমি আপনাদের যা দেখাইছি এটা যদি আপনি করেন 80% নিশের ক্ষেত্রে, 80% লোকেশনের ক্ষেত্রে আপনার র্যাঙ্কে চলে আসবেন। খুব রেয়ার কেসে যেখানে কম্পিটিশন অনেক হাই, নিশটা অনেক হাই, তখন আপনার এই ধরনের ব্যাক লিঙ্কস থেকে শুরু করে সাইটেশন এগুলো দরকার হবে। আদারওয়াইজ আমি যে স্ট্র্যাটেজি দেখাইছি এগুলো কিচ্ছু লাগবে না, এমনিতেই আপনি বেশ ভালো রেজাল্ট আনতে পারবেন ক্লায়েন্টকে। ভাই আপনার কথাটা বেশ রিয়ালিস্টিক ছিল, আমি বলবো। যেমন যে আপনি যে কথাটা বললেন যে পত্রিকায় যেটা হচ্ছে লিঙ্ক করার, আমি একটা কোর্সে দেখছিলাম, নাম বলতেছি না, তো হচ্ছে উনি বলছিলেন যে হারো লিঙ্কের কথা, জাস্ট বলে দিয়েছে এভাবে পত্রিকার সাথে লিঙ্ক করে, মানে মেল করলে সাংবাদিকরা যদি মনে করে আপনার নিউজটা বা আপনার ওয়েবসাইটটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা যায় তবে তারা করবে। আপনি একদম রিয়ালিস্টিক এক্সাম্পলটা দিলেন আর কি, যে এটা আসলে করে না, টাফ। ওইভাবে কেউ করে না। আপনি র্যান্ডম একটা জার্নালিস্টে আপনি মেল করবেন, সে আপনাকে কেন দিবে? ও ভাই, হ্যাঁ সেটাই। আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে আছেন, আপনার চিনেন না। এগুলা এটাই ভাইয়া যেটা বলছে বাংলাদেশে কোর্সে যারা 90% মুখস্থ কথা, বাঙালির গায়ের রং দেখলেই তো বুঝে যা রে, এরা তো এমনি কেমন জানি একটা 90% কোর্সে যেগুলো দেখো সব মুখস্থ কথাবার্তা, মানে ভাই মানে আপনার ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে, হারো লিঙ্ক, হ্যাঁ দিয়ে একটা বলে দিয়েছে আর কি। আচ্ছা ফাইন। ও একটা সাজেশন আপনাদেরকে দিয়ে শেষ করে দেই, সেটা হচ্ছে আজকে আমাকে একজন নক করছে যে ভাই ডোমেইন হোস্টিং কিনবো নাকি ফ্রি সাইটে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। সো আমার সাজেশনটা হচ্ছে ডোন্ট গো ফর দিস। আমি জানি না এই যারা কোর্স করা ইউটিউবে ভিডিও বানায় তারা আসলে এগুলো কেন বলে, কি কারণে বলে, আল্লাহ মাহবুব জানে। পোর্টফোলিও ওয়েবসাইট বানানো ইটস আ বুলশিট আইডিয়া যদি আপনি একটা ফ্রিল্যান্সার হন, যদি আপনার এজেন্সি না থাকে। ট্রাস্ট মি, আপনি আমার কথা, আমি জানি না আমার কথা বিশ্বাস করবেন কিনা, আমার কথা বিশ্বাস করেন। আমি যে রিমোট জবটা পাইছি আল্লাহর রহমতে, এইটা পাইছি আমি একটা পিডিএফ, একটা কেস স্টাডি দিয়ে, একটা পিডিএফ একটা কেস স্টাডি শেয়ার করছি। নো পোর্টফোলিও ওয়েবসাইট, নো ফ্যান্সি লিঙ্কডইন প্রোফাইল, নো সিভি, নো কিচ্ছু, জাস্ট একটা কেস স্টাডি ইন গুগল ডক ইন আ পিডিএফ ফরম্যাটে। সো পিপল জাস্ট যে আপনাকে হায়ার করবে সে আপনার স্কিলটাকে ভালো দেয় ভাই, আর কিছুতে না। আপনি কত সুন্দর কালার রেসপন্সিভ পোর্টফোলিও ওয়েবসাইট বানান, এইটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। বাংলাদেশে এরকম বহু আছে মানুষ, এত সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট, এসইওর ফান্ডামেন্টাল জিজ্ঞেস করবেন দাঁত তিনটা ভেঙে যাবে। প্রত্যেক সার্চ কনসোলের স্ক্রিনশট তো গুগল থেকে নেওয়া। হ্যাঁ, এটাই একটা কথা। বেশিরভাগ সার্চ এটা ধরা যায়, ওই যে ইমেজ সার্চ করলে গুগলে কি তখন আসে যে কইতে মারছে। এটাই। আর ওইখানে আমার যে কেস স্টাডি ছিল, আমি যে পিডিএফটা দিছি, দ্যাট ওয়াজ মাই রিয়েল ক্লায়েন্ট, রিয়েল কেস স্টাডি উইথ অল দ্য প্রুফ। আমার কাছে সব প্রুফ ছিল। সো আমি দিছি, তার কাছে মনে হয়েছে রিয়েল ভ্যালিড, আমাকে আর সেকেন্ড কোনো কোয়েশ্চেন করে নাই। সো এরকম হইতে হবে। সো ডোন্ট গো ফর পোর্টফোলিও ওয়েবসাইট, ডোন্ট গো ফর উল্টা পাল্টা লিঙ্কডইন প্রোফাইল সাজাইতে হবে, গুছাইতে হবে। স্কিলে ফোকাস করেন। ইফ ইউ হ্যাভ স্কিল দেন আপনার কোথাও কেউ আটকাবে না। আর ভুলভাল জিনিস শিখেন না, ভুলভাল জিনিস কিছু শেখার না, মানে না শেখার চাইতে ভুলভাল জিনিস শেখাটা আরো বেশি ক্ষতিকর। ঠিক আছে? কোনো কনফিউশন লাগলে, কোনো কিছুই হইলে গ্রুপে শেয়ার করেন, আই উইল ট্রাই টু রেসপন্ড। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যদি আমার কাছ থেকে, যদি আপনার কাছে মনে হয় যে আমার কাছে কিছু হইলেও শিখতে পারছেন, আমার কাছে একটা অনুরোধ থাকবে, লাইফে সবসময় অনেস্ট থাকবেন। কখনো কারো 2 টাকা মেরে খাবেন না, কারোর সাথে কখনো ক্ষতি করবেন না, কখনো কারোর সাথে জালিয়াতি করবেন না, কোনো অন্যায় করবেন না। দ্যাটস ইট, দ্যাটস অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইস। যেন আই ক্যান প্রাউডলি সে যে এইটা আমার স্টুডেন্ট এন্ড হি ক্যান ডু এনি রং।